Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান হরর ওয়ার্ল্ডের আজকের ঈদ স্পেশাল আয়োজনের আজকের শেষ অংশের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, এবারের ঈদ আয়োজনের গত 3টা এপিসোডে আপনাদেরকে কতটুকু ভয়ের আনন্দ দিতে পেরেছি আমি জানি না। আজকের এই এপিসোডেও কতটুকু দিতে পারবো তাও বলতে পারবো না, সেটা আপনারাই বলতে পারবেন। আপনারাই মূল্যায়ন করতে পারবেন আপনাদের কতটুকু গ্রহণযোগ্যতা পেয়েছে আমাদের এই 4টি এপিসোড। যা কিছু কৃতিত্ব, সব কিছু মহান আল্লাহ রব্বুল আলমিনের কৃপা এবং আপনাদের সহযোগিতা। আর যতটুকু সমস্যা আপনারা মনে করবেন, সব কিছুর দায়িত্ব আমার। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে আপনাদের সকলের প্রিয় 3জন ব্যক্তির ঘটনা নিয়ে হাজির হয়েছি। প্রথমে যার ঘটনা দিয়ে শুরু করতে যাচ্ছি তিনি আপনাদের সকলের প্রিয় মোহাম্মদ রবি ভাই। ওনার বাড়ি কুষ্টিয়া জেলার সদর উপজেলার পেয়ারাতলা নামক স্থানে। এরপরে যার ঘটনা শেয়ার করব তার নাম সাংবাদিক এনামুল হক আবির ভাই, যার বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের নারিকেলবাড়িয়া গ্রামে। এরপর যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব তিনিও আপনাদের সকলের প্রিয় মাশফিক ভাই, যার বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলায়। প্রিয় লিসেনার্স, শুরুটা রবি ভাইকে দিয়ে করব আর শেষটাও ওনার ঘটনা দিয়েই ইনশাল্লাহ করব। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তারা ঘটনাগুলো কেমন লাগছে সেটা জানাতে কিন্তু ভুলবেন না। এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। কোন ঘটনা ভালো লেগেছে, কোন ঘটনার কোন অংশটা ভালো লেগেছে সেটাও জানাতে পারেন। প্রিয় লিসেনার্স, আপনারা ঘটনা লিখে বা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন আফনান দ্য হরর ওয়ার্ল্ড bd@gmail.com এই মেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটাও বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLD bd@gmail.com। আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে গেলেই আপনারা ইমেল অ্যাড্রেসের স্পেলিংটাও দেখতে পাবেন। প্রিয় লিসেনার্স, আমরা ইয়াসান নামে হরর থ্রিলার বইটি বের করেছিলাম। রকমারিতে বইটি রয়েছে, আপনারা অনায়াসে রকমারি থেকে ইয়াসার বইটি অর্ডার করতে পারেন। আরও সহজ করে দিচ্ছি, অর্ডার লিঙ্কটাও আমরা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়েও আপনারা বইটি অনায়াসেই অর্ডার করে ফেলতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আজকের এই এপিসোডের প্রথম ঘটনায় চলে যাব। প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, আমি এতটুকু বলবো আপনারা একটু নড়াচড়ে করে বসুন, কারণ এই ঘটনাটি অনেকগুলো রহস্যের জট খুলে দেবে। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘটনা শুনেছেন, সেই ঘটনাগুলোর সাথে এই ঘটনার একটা লিঙ্ক আপনারা তৈরি করতে পারবেন, এমনকি নিজে নিজেও কিছু ব্যাখ্যা দাঁড় করাতে পারবেন যে ও আচ্ছা, এই কারণ, তাহলে এই কারণেই এগুলো হয়। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি যিনি রবি ভাইকে দিয়েছেন তার নাম পাভেল। ওনার বাড়ি বগুড়ার ধুনট উপজেলায়। তো এই ধুনট এলাকাতেই 1980 কি 82 সালের দিকে ঘটনাটি ঘটেছিল। ধুনট উপজেলার একটি ইউনিয়নের খুবই সম্ভ্রান্ত একটি পরিবারের সাথে এই ঘটনাটি ঘটে। ওনারা এই ঘটনাটি খুব বেশি আসলে প্রকাশ করেননি, আর সময়ের সাথে অনেকটাই ধামাচাপাও পড়ে গেছে। এই ঘটনাটি আমরা তুলে এনেছি সঙ্গত কারণে। কিছু কিছু নাম আমরা বলছি না, তবে একজন ব্যক্তির নাম আমরা বলবো যাকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছিল। তার নাম মুন্সি আব্দুর রৌফ। উনি ওই সময়ে ওই এলাকায় খুবই স্বনামধন্য একজন মানুষ ছিলেন। উনি অত্র এলাকার মেম্বার ছিলেন, বিভিন্ন বিচার সালিশ এগুলো করতেন। খুব সৎ, পরোপকারী, হৃদয়বান একজন মানুষ ছিলেন। সব জায়গায় ওনার গ্রহণযোগ্যতা ছিল।
একবার কি হয় যে উনি কোনো একটা জায়গা থেকে বাড়িতে আসছেন, আসার পর হঠাৎ করেই ওনার শরীরটা খারাপ লাগছে। ওনার স্ত্রীকে বলেন যে আমাকে একটু বাতাস করো। তো উনি একটা তাল পাখা নিয়ে এসে, তাল গাছের যে পাতা দিয়ে তৈরি একজন পাখা রয়েছে, তো ওই পাতাটা ওই পাখাটা নিয়ে এসে ওনার স্বামীকে বাতাস করতে থাকেন। তখন উনি বলেন যে আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে একটু খাবার দেবে। ওনার স্ত্রীর সাথে সাথে কিছু খাবার নিয়ে আসেন। যখন উনি খাবার খাবেন, উনি ফিল করলেন যে উনি খাবারটা গিলতে পারছেন না। উনি বলছেন আমি খাবারটা গিলতে পারছি না, মনে হচ্ছে কেউ গলার এখানে আমাকে চাপ দিয়ে ধরে রেখেছে, আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে। এই কথা বলতে বলতে হঠাৎ করে উনি বমি করা শুরু করেন, পড়ে যান ওই জায়গা থেকে। ওনার স্ত্রী তো চিৎকার চেঁচামেচি করতে থাকেন, এই কে, কোথায় আসো, সবাই এদিকে আসো, দেখো উনি অসুস্থ হয়ে গেছেন। ওনার রক্ত বমি শুরু হয়ে যায়। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ছটফট করতে করতে মুন্সি আব্দুর রউফ পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। সকলেই ওনাকে খুবই ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। সব বয়সী, সব শ্রেণী পেশার মানুষ তাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন, ওনার বিভিন্ন ধরনের ভালো আচরণের কারণে, সৎ কাজের কারণে। স্থানীয় একটি নতুন তৈরি হওয়া কবরস্থানে ওনাকে দাফন করা হয়। এই কবরস্থানটা তৈরি করার পেছনে, জায়গা দান করা, তারপরে আরও অনেকগুলো কাজের পেছনেও এই মুন্সি আব্দুর রউফের অবদান ছিল। নিজের হাতে গড়া সেই কবরস্থানেই মুন্সি আব্দুর রউফকে সমাহিত করা হয়। কবরস্থানটা নতুন ছিল, তখন 8 থেকে 9 জন ব্যক্তির কবর সেখানে হয়েছে বলে জানা যায় ওই সময়ে। মুন্সি আব্দুর রউফের যেই বাড়ি থেকে মসজিদের দূরত্ব প্রায় 0.5 কিলোমিটার, আর ওই মসজিদ থেকে ওই কবরস্থানের দূরত্ব প্রায় 0.5 কিলোমিটার। তার মানে ওনার বাড়ি থেকে ওই নতুন কবরস্থানের দূরত্ব প্রায় 1 কিলোমিটারের মতো। ওনাকে যেদিন কবর দেওয়া হয়, দিনের বেলাতেই কবর দেওয়া হয়েছে। তো কবর যেদিন দেওয়া হয়েছে তার মানে ওই দিনই রাতের বেলা থেকেই একটা ঘটনা শুরু হয়। সেটি হচ্ছে, মসজিদের যিনি ইমাম সাহেব, উনি এশার নামাজ পড়ে বাড়িতে যেতেন। উনি আসরের নামাজ পড়ানোর জন্য আসতেন, আসরের পরে মাগরিবের নামাজ পড়াতেন, মাগরিবের পরে এশার নামাজ পড়িয়ে মসজিদটা ঝাড়ু টাড়ু দিয়ে তালাবন্ধ করে বাড়িতে চলে যেতেন। ওনার হাতে কোনো টর্চ লাইট ছিল না, একটা হারিকেন নিয়ে আসা যাওয়া করতেন আর কি। তো বাড়িটাও ওই কবরস্থান পার করে, তার মানে হচ্ছে বাড়ি থেকে মসজিদের দূরত্ব 1 কিলোমিটারের বেশি হবে। এই জন্য সব ওয়াক্ত উনি বাসার থেকে এসে নামাজ পড়াতে পারতেন না। এই জন্যই সাধারণত দেখা যেত উনি আসরের সময় এসে একবার এশার নামাজ পড়িয়ে তারপর যেতেন। উনি যখন এশার নামাজ পড়িয়ে ওই কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে উনি জিকিরের আওয়াজ শুনতে পান। বেশ অদ্ভুত শব্দে জিকিরের আওয়াজ। এই জিকিরের আওয়াজটা আসছে এই মুন্সি আব্দুর রউফ সাহেবের কবরের ওখান থেকে। নতুন কবরস্থান তো বেশ দূরে দূরেই কিছু কিছু কবর ছিল, অল্প কিছু কবর ছিল। তো যেই পাশ থেকে আসছিল শব্দটা, এটা মুন্সি আব্দুর রউফ সাহেবের কবরের ওখান থেকে আসছে, এটা উনি নিশ্চিত হলেন। উনি চিন্তা করলেন যে আব্দুর রউফ সাহেব অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন, হয়তোবা কোনো জিন এখানে এসে জিকির আজগার করছে, ওনার জন্য দোয়া করছে, এটা হতেই পারে। এটাকে উনি খুব একটা অস্বাভাবিকভাবে নেন নাই, বরঞ্চ নিয়ম অনুযায়ী উনি ওখানে বেশিক্ষণ দাঁড়ান নাই, দ্রুত পাশ কাটে চলে গিয়েছেন। কারণ এই ধরনের ঘটনা ঘটলে সেখানে বেশিক্ষণ দাঁড়ানো উচিত না, এটাকে উনি ভালো মনে করে ওখান থেকে চলে যান। পরের দিন এশার নামাজের পর, উনি কিন্তু এটা কাউকে বলেন নাই, ওটা ওই পর্যন্তই। পরের দিন এশার নামাজের পর উনি যখন আবার বাড়িতে ফিরছেন, ওনার এশার নামাজের পরে বাড়িতে ফিরতে একটু দেরি হয়, কারণ এশার নামাজের পর মসজিদটা উনি ঝাড়ু দেন ফজরের নামাজের সময় যাতে মুসল্লিদের অসুবিধা না হয়, এই জন্য ওনার মসজিদ থেকে বেরোতে কিছুটা দেরি হয়ে যায়। তা রাত আনুমানিক 9টা সাড়ে 9টা বাজে আর কি। আর তখনকার সময় ওই গ্রামে সন্ধ্যার পরপরই লোকজন শুয়ে পড়তো। কিছু মানুষ এশার নামাজ পড়তে এসে নামাজ পড়ে বাড়িতে গিয়েই ঘুমিয়ে পড়তেন। এই কারণে ওই সময় একদম শুনশান নীরবতা বিরাজ করত, আশেপাশের লোকজন দেখা যেতই না। তো উনি যাচ্ছেন হারিকেন নিয়ে, আবারও মুন্সি আব্দুর রউফ সাহেবের কবরের পাশ থেকে সেই জিকিরের আওয়াজ শোনা যায়। এবারও উনি বিষয়টা এড়িয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে যান।
উনি একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করেন, সেটা হচ্ছে এই জিকিরের আওয়াজ এটা স্বাভাবিক কোনো শব্দ ছিল না। যেমন আমরা জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বা লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এভাবে জিকির করে না। তো এই টাইপের কোনো শব্দ উনি শোনেন নাই, অদ্ভুত রকমের কিছু শব্দ, কিন্তু সেটা অ্যারাবিক শব্দও ছিল না। উনি চিন্তা করলেন এটা কী ধরনের শব্দ। আবার ভাবলেন যে জিনেরা তো ভিন্নভাবে হয়তো বা শব্দ উচ্চারণ করে, কারণ ওদের হিসাব নিকাশ আলাদা, হতে পারে এরকম কিছু। তৃতীয় দিন একই রকমভাবে উনি এই জিনিসটা শুনতে পান। তখন কেন জানি ওনার সন্দেহ লাগে যে এরকম একই সময়ে এটা হচ্ছে, বিষয়টা সন্দেহজনক বটে। কেন যেন ওনার মনের মধ্যে খটকা লাগে। এবার উনি কী করেছেন, এইবার আর পাশ কাটিয়ে না গিয়ে উনি কবরের মধ্যে ঢুকেছেন। ঢোকার পর উনি যখন কবরের কাছে গিয়েছেন, কবরের চারদিকে তো কোনো বেড়াটারা ছিল না, তো উনি ওই কবরের কাছে যখন গিয়েছেন তখন ওই শব্দ উনি শুনতে পাচ্ছেন। উনি কী করেন, বিসমিল্লাহ বলে কবরের মাটির উপরে হাত রাখেন। যখনই হাত রেখেছেন মনে হলো কবরের মধ্যে একটু হুটোপুটির শব্দ হলো, এরপর সব কিছু একদম শান্ত। তখন উনি কিছু একটা চিন্তা করলেন। চিন্তা করার পর ওই অবস্থাতে উনি বাড়িতে ফেরত আসার জন্য যখন রওনা হয়ে কবরস্থান থেকে বের হয়েছেন, আবার হঠাৎ করে সেই ধরনের একটা শব্দ, জিকিরের শব্দ উনি শুনতে পেলেন। উনি তাড়াতাড়ি বাড়িতে চলে গেলেন। পরের দিন ওনার এক ওস্তাদ, তিনিও একটা মসজিদের ইমাম ছিলেন, তিনি এই কবর রিলেটেড বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করেছিলেন। বিভিন্ন ঘটনা ঘটে কবর রিলেটেড, যেমন দেখা যায় যে কবরের ভেতর থেকে এমন এক ধরনের আওয়াজ আসছে, পরে কবর খুঁড়ে দেখা গেল যে ওই কবরের মধ্যে যে লাশটা কবরের এক সাইডে বসা আছে, সেই লাশটা নিজের কাফনের কাপড় খেয়ে ফেলছে, অল্প একটু বাকি আছে, পুরোটাই খেয়ে ফেলেছে। সেই কাপড়টা টেনে বের করা, যদি কাপড়টা পুরোটা খেয়ে ফেলতো ভয়ঙ্কর ধরনের বিপদ হতো। এই ধরনের ঘটনা কিন্তু আমরা বিভিন্ন সময় শুনেছি। উনি এই ধরনের সমস্যার সমাধানও করেছেন। এই কারণেই ওই ইমাম সাহেব তার ওস্তাদের কাছে যান, বলেন যে হুজুর এই ব্যাপার, মুন্সি আব্দুর রউফ সাহেবকে তো আপনিও খুব ভালো করে চেনেন, খুব ভালো একজন মানুষ ছিলেন, ওনার মৃত্যুতে আমরা সবাই শোকাহত, কিন্তু গত কয়েকদিন ধরে আমি এই ধরনের ঘটনা শুনছি, এই ব্যাপার, গত রাত্রেও আমি এরকম ব্যাপার দেখলাম, কবরের উপরে হাত দিলাম, হুটোপুটির শব্দ হলো, ঠান্ডা হয়ে গেল, আবার আসার সময় আবার শুরু হলো। বিষয়টা আমার কাছে স্বাভাবিক বলে মনে হচ্ছে না। আপনার তো অভিজ্ঞতা রয়েছে, আমার মনে হচ্ছে যে এইখানে এমন কিছু একটা ঘটছে যেটা স্বাভাবিক না। তখন হুজুর বললেন যে অনেক সময় দেখা যায় যে আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য কবরের অনেকগুলো বিষয় দৃশ্যমান করেন। যদিও হাদিসে রয়েছে যে কবরের আযাব এটি মানুষ এবং জিন ব্যতীত পৃথিবীর সকল প্রাণী বুঝতে পারে, কিন্তু উনি যেরকম ভালো মানুষ ছিলেন তাতে করে তো এমনটা হওয়ার কথা না। এটা কবরের আযাবেরও কোনো কিছু না। আবার কবরের আশেপাশে জিকির করবে, এটা হতে পারে, কিন্তু তুমি যেভাবে বলছো এমনটা তো হওয়ার কথা না। আসলেই তো বিষয়টা সন্দেহজনক। তখন হুজুর বলেন, ঠিক আছে, কালকে এশার নামাজ আমি পড়ানোর পর ওই কবরস্থানে চলে আসব, তুমিও এশার নামাজের পর মসজিদের যেই আনুষঙ্গিক কাজগুলো আছে এগুলো করে ওই কবরস্থানের কাছে চলে এসো, আমি দেখব আসলে ব্যাপারটা কি, দেখি আমি বুঝতে পারি কি না। তো এই কথার উপরে ওই ইমাম সাহেবও চলে আসেন। এশার নামাজের পর যথারীতি ওই জায়গাতে হাজির হয়ে যান। এবারও আগে হাজির হয়েছেন হচ্ছে যে এই কাছাকাছি যেই মসজিদের ইমাম সাহেব, যিনি প্রথম এই শব্দগুলো শুনেছিলেন, উনি এসেছেন। উনি এসে ওই শব্দটা কিন্তু শুনছেন। কিছুক্ষণের মধ্যেই ওনার ওস্তাদ যিনি ইমাম সাহেব, উনিও চলে আসেন। উনিও হাতে একটা হারিকেন নিয়ে চলে আসছেন। চলে আসার পর বলছেন যে চলো আল্লাহর নামে ভিতরে ঢুকি। ওনারা দুজনই যাওয়ার পর এই ধরনের অদ্ভুত শব্দের জিকির শুনতে পাচ্ছেন। যেই ওস্তাদজি এসেছেন উনি বলছেন যে শোনো, আসলেই এখানে এমন কিছু ঘটছে যেটা স্বাভাবিক বিষয় নয়, এমন কিছু এখানে হচ্ছে যেটা ভালো কিছু না, কিন্তু কি হচ্ছে সেটা বুঝতে পারছি না, একটু অপেক্ষা করো, আমি জিহাদকে ডাকি। এরপরেই উনি বলতে থাকেন, জিহাদ, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? এদিকে এই যে জিহাদটা কে, জিহাদ এবং বরকত, এই দুইজন হচ্ছে ওই ওস্তাদজির খুবই একনিষ্ঠ শিষ্য।
ছাত্র, তারা অনেক বয়স্ক হলেও জিনদের মধ্যে তারা যুবক শ্রেণীর, খুব চালাক, বিজ্ঞ, যোদ্ধা প্রকৃতির জিন তারা। তো এই ওস্তাদজির কাছে তারা সবসময় আসেন, ওস্তাদজিকে খুবই সম্মান করেন, শ্রদ্ধা করেন এবং তারা খুব জ্ঞানীও বটে। তো উনি বলেন যে জিহাদ তুমি কিছু শুনতে পাচ্ছ? পাশে থাকা যেই হুজুর, উনি বুঝতে পারছিলেন না যে ওনার ওস্তাদ কার সাথে কথা বলছে। উনি বলেন যে ওস্তাদ আপনি কার সাথে কথা বলছেন? তখন হুজুর বলেন যে আমার দুই ভক্ত জিন, আমি একজনকে ডেকেছি জিহাদকে, ওকেই আমি বলছি, আমি এরকম কথা বলবো, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, ও খুব ভালো। তো হুজুর কথা বিনিময় করছেন, কিন্তু জিহাদ কি বলছে এটা কিন্তু অন্য হুজুর শুনতে পাচ্ছেন না। ওই ওস্তাদজি হুজুরকে বলেন যে শোনো, জিহাদ আমাকে জানালো যে ও নাকি কিছুই শুনতে পাচ্ছে না, অথচ আমরা এই অদ্ভুত রকমের জিকিরের শব্দ শুনতে পাচ্ছি। এবং জিহাদ এই কবরের চারপাশ ঘুরে এসেছে, সে বলছে যে এই কবরের আশেপাশে কোনো নেগেটিভ এনার্জি নাই, কোনো পিশাচ শ্রেণীর জিনও নাই, কোনো ভালো জিনও নাই, আর এই কবরের ভেতরকার কোনো শব্দ সে শুনতে পাচ্ছে না। তাহলে ব্যাপারটা কি? দেখি বরকতকে ডাকি, বরকত কি বলে। তখন বরকতকেও ওই ওস্তাদজি আহ্বান করেন। বরকতও আসে, বরকতও খুব সময় নিয়ে চারদিকে ঘোরেন, ওই কবরটার চারদিকে ঘুরে তখন ওই ওস্তাদজিকে বলেন যে ওস্তাদজি, এখানে আসলে এমন কিছু একটা হচ্ছে যেটা আমরা বুঝতে পারছি না, তবে এতটুকু বলবো, এই কবরের ভেতরে কোনো পিশাচ শ্রেণীর জিন এখন নাই। যদি জিনেদের কর্মকাণ্ড হতো তাহলে আমরা সেটা শুনতে পেতাম, আপনারা শুনতে পেতেন না। আপনারা শুনতে পাচ্ছেন, তার মানে হচ্ছে এখানে কোনো মানুষের কর্মকাণ্ড আছে, আর এখানে আসলে কি হচ্ছে এটাও আমরা বুঝতে পারছি না। আমরা একটু সময় নিব, এখনকার মতো চলেন আমরা চলে যাই। ওনারা ওখান থেকে চলে আসেন। ওস্তাদজি উনি ওনার মতো করে চলে যান, ওই ইমাম সাহেবও চলে আসেন। তবে ওস্তাদজি বলেন যে যেহেতু মুন্সি আব্দুর রউফ সাহেব অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি ছিলেন, এই বিষয়ে আসলে কি হচ্ছে এটা সুরাহা না হওয়া পর্যন্ত তার পরিবার বা অন্য কাউকে এই বিষয়টা যেন জানানো না হয়। জানানো হলে বিষয়টা নিয়ে অনেক নেতিবাচক কথা ছড়িয়ে পড়তে পারে। এটা রহস্য উদ্ঘাটিত হওয়ার পরেই ওনারা সকলকে বিষয়টা জানাবেন, এই সিদ্ধান্ত নেন। তো যাই হোক, ইমাম সাহেব উনি যার যার মতো বাড়িতে চলে গেছেন দুইজন। এর পরের দিনও ওই ইমাম সাহেব যখন রাতের বেলা ওই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, একই রকমের সাউন্ড উনি শুনতে পান। তবে উনি আর ওখানে দাঁড়ান না, উনি সোজা বাড়িতে চলে যান। এর 2 দিন পর ওই যে ওস্তাদজি যিনি ইমাম সাহেব, উনি দিনের বেলাতেই খুব তাড়াহুড়া করেই ওনার ছাত্রের বাড়িতে চলে আসেন। এসে বলেন যে খুব ভয়ঙ্কর কিছু তথ্য পেয়েছি, যা শুনলে তুমি অবাক হয়ে যাবা, আতঙ্কিতও হবা। তখন ওস্তাদজি বলেন যে গত 2 দিন প্রতি রাত্রেই আমি ওই কবরের কাছে গিয়েছি, অনেক রাত্রে। আমি যখনই ওই কবরের উপরে হাত দেই তখনই ওই আওয়াজটা বন্ধ হয়ে যায়, কিন্তু দূরে আসলে আবার শুরু হয়ে যায়। ফজরের আজান পর্যন্ত এটা চলতে থাকে। আর আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখেছি। আমি স্বপ্নে দেখেছি ওই কবরের মধ্যে 2টো বেটে আকৃতির কালো কুচকুচে অবয়ব ওই লাশের পায়ের কাছে একটা বসে আছে, আর বুকের কাছে মুখোমুখি অবস্থানে বসে আছে। বসে বসে ওরা কি যেন ভয়ঙ্কর শব্দে পাঠ করছে। এই স্বপ্নটা আমি ইস্তেখারা করার মাধ্যম দিয়ে দেখেছি। তার মানে আল্লাহ আমাকে কোনো কিছুর নির্দেশনা দিচ্ছেন, কোনো কিছু বোঝানোর চেষ্টা করেছেন। আমি এখনও বিষয়টা পরিষ্কার না, কিন্তু যদি জিনেদের মাধ্যম দিয়ে এটা হতো তাহলে বরকত এবং জিহাদ সেটা টের পেত। তাহলে রহস্যটা কি এটা আমি এখনও বুঝতে পারছি না। আমি আজকে তোমার সাথে নিয়ে কবরটা খুঁড়ব, তবে এটা কাউকে বলা যাবে না। সুতরাং আজকে মনে মনে প্রস্তুত হয়ে নিও, আজকে আমরা কবর খুলব, আর এই বিষয়ে জিহাদ এবং বরকত আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। তো এরকম পরিকল্পনা হয় রাতের বেলা, অনেক রাতের বেলা, মানে রাত 9:30 10টা না, প্রায় রাত 1:30 2টোর দিকে
এই দুইজন হুজুর ওই কবরস্থানে চলে যান। যাওয়ার পরে সত্যি তখনও ওরকম আওয়াজ হচ্ছিল। এরপর যখনই ওই হুজুর বিসমিল্লাহ বলে কবরের উপরে হাত দিয়েছেন, ভিতরে মনে হলো আবার একটু শব্দ হলো, এরপর আবার ঠান্ডা। এবার কবর খোঁড়া শুরু করেছেন ওনারা। কবর খোঁড়া যখন শুরু হয়েছে, আস্তে আস্তে কবরটা খুঁড়েছেন, পুরোটা খোঁড়েন নাই। এক পাশ খোঁড়ার পর ওই বাঁশটা একটু সরানোর পরে হারিকেনের আলো যখন ধরেছেন, তখন দেখেন আরে একদম স্বাভাবিক সব কিছু। কবরের ভেতরে মুন্সি আব্দুর রউফের যে ডেড বডি রয়েছে সেটা পচনও ধরে নাই, কোনো দুর্গন্ধ হয় নাই, একদম স্বাভাবিক আছে সব কিছু। প্রায় 5-6 দিন হয়ে গেছে এর মধ্যে। উনি দেখেন যে কিরি কিছুই তো না, কবরের ভেতর তো কিছুই নাই, মানুষও নাই। আর ওদিকে জিহাদ এবং বরকত তারাও সেখানে উপস্থিত ছিল। তারাও ওই ওস্তাদজিকে জানিয়েছেন যে হুজুর যদি কবরের ভিতরে কোনো জিন থাকতো তাহলে তো বের হতো, তাহলে তো ওরা দেখতে পেত। কোনো জিনের উপস্থিতিও টের পায় নাই এই জিহাদ এবং বরকত। ঘটনাটা কি, খুব চিন্তায় পড়ে যান তারা সকলে। তখন এই জিহাদ এবং বরকত বলেন যে আমাদের এই গোত্রে অত্যন্ত বিচক্ষণ এবং প্রবীণ একজন জিন রয়েছে। ওনার অনেক বয়স হয়ে গেছে, তো উনি কোথাও যেতে পারেন না। উনি আমাদের গোত্রেই থাকেন। বিভিন্ন সমস্যা সমাধানে ওনার কাছে পরামর্শ চাইলে উনি কিতাবাদি ঘাটেন। ওনার অভিজ্ঞতার আলোকে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উনি পথ বাতলে দেন। আমরা ওনার কাছে যাব, দেখি উনি কি বলেন। উনি যেটা বলেন সেটা এসে আপনাদেরকে জানাবো। ওনারা আবার কবরের মাটি ঠিকঠাক করে দিয়ে চলে যান যার যার বাড়িতে। পরের দিন এই জিহাদ এবং বরকত এসে ভয়ঙ্কর কিছু তথ্য দেয়। তথ্য দেওয়ার পর সকলেই নড়ে চড়ে বসেন। জিহাদ এবং বরকত এসে তথ্য দেয় যে আগামী কয়েকদিন পর এই কবরটা যেন পুনরায় খোঁড়া হয়। একটা সময়ও বলে দেন, এই সময় যেন খোঁড়া হয়। এই সময়ে খোঁড়া হলে অবশ্যই কবরের মধ্যে কিছু না কিছু তারা সকলেই দেখতে পাবেন। আর যখন দেখতে পাবেন এরপরই বোঝা যাবে যে আসলে রহস্যটা কি। এখন পর্যন্ত কোনো বিষয়ে বলাটা অত্যন্ত মুশকিলের বিষয়। এখন এই বিষয়ে কোনো কিছু বলা যাবে না। আপাতত ওনাদের গোত্রের মধ্যে ওই বিচক্ষণ জিনের পরামর্শ এটাই। তখন সিদ্ধান্ত হয়ে যায়, যেই সময়টা বলা হয়েছিল রাতের বেলা, যেই দিনে ওনারা হুজুর দুইজন ওখানে যাবেন, জিহাদ এবং বরকতও সেখানে থাকবেন অদৃশ্য হয়ে আর কি। ওখানে ওই যেই বিচক্ষণ জিন, বয়স্ক জিন, উনি জিহাদ এবং বরকতকে কিছু পরামর্শ দিয়েছিলেন যে তাদের কাজ কি আর এই দুই হুজুরের কাজ কি। তো রাতের বেলা তারা ওখানে গিয়েছেন। যাওয়ার পর কবর খোঁড়া শুরু করেছেন। তখন কিন্তু ওই যে জিকিরের আওয়াজ আসছিল। ওনারা যখন কবর খোঁড়া শুরু করেছেন, শুরু করার আগে কিছু রুকিয়া করতে বলেছিলেন। আগে তো রুকিয়া করা হয়নি, তখন কিছু রুকিয়া করতে বলা হয়। কবরের চতুর্দিকে কিছু রুকিয়া করা হয়। জিহাদ এবং বরকতও কিছু রুকিয়া করেন। যখন জিহাদ এবং বরকত ক্লিয়ারেন্স দেয় যে হ্যাঁ এখন খোঁড়া যেতে পারে, তখন ওনারা খোঁড়া শুরু করেছেন। যখন খোঁড়া শুরু করেছেন তখন খুঁড়তে খুঁড়তে কবরটা, তখন বলা হয় যে এইবার কবরটা পুরোটা খুঁড়তে হবে। আগে এই যে এক সাইডে দেখা হয়েছিল, এখন এটা করা যাবে না, পুরোটা খুঁড়তে হবে। পুরোটা ওনারা খোঁড়েন। ওনারা ভয় পাচ্ছিলেন এখন যদি কোনো আত্মীয় স্বজন, বিশেষ করে মুন্সি আব্দুর রউফ সাহেবের আত্মীয় স্বজন এসে এই দৃশ্য দেখে কি জবাব দেবেন। এটা তো একটা বড় ধরনের সামাজিক বিশৃঙ্খলা দেখা দিবে। তারপরও ওই জিহাদ এবং বরকত বলেছিলেন যে এই দিকতে কেউ আসবে না, যদি আসেও এমন একটা মায়াজাল সৃষ্টি করে রাখবে ওরা কিছু দেখতে পাবে না, এতটুকু নিশ্চয়তা দিয়েছিলেন আর কি। তো যাই হোক, কবর খোঁড়া হচ্ছে, পুরোটা খোঁড়া হয়, চাটাইটা তুলে ফেলা হয়। এরপর একে একে বাঁশ যখন তোলা শুরু করেছে তারা দেখেন আরে এইটা কি, আরে এই লোকটা তো আমি চিনি, এরকম বলে ওঠে ওই হুজুর। যেই হুজুর এই যে মসজিদের ইমাম সাহেব, মানে এই মুন্সি আব্দুর রউফ সাহেবের বাড়ির কাছে যে মসজিদ, বলে আরে এই লোক তো আমি চিনি, একে তো আমি অনেকবার দেখছি। ওনারা দেখেন মুন্সি আব্দুর রউফ সাহেবের লাশের উপরে বসে একটা লোক, তার চাপ দাঁড়িয়ে আছে, মাথায় চুল নাই, টাক, একটা হাফ প্যান্ট জাতীয় কিছু পরা, কালো কুচকুচে তার দেহ। এই লোকটা বসে হাতে একটা বই নিয়ে কিছু একটা পড়ছে। ওই অন্ধকারে তো তার দেখার কথা না কোনো কিছু, তারপর সে পড়ছে। তারা যে কবর খুঁড়ছে সে ওই দিকে তাকাতেও পারছে না, সে পড়েই যাচ্ছে এক মনে। সেই ওইভাবে ভয়ঙ্কর শব্দে
বিশেষ এক ধরনের মন্ত্র আওড়াচ্ছে, এটা আসলে জিকির না। হুজুর দুইজন ওনারা দেখে তো অবাক হয়ে যান এই দৃশ্য, আর একজন তো তাকে চেনে। ওস্তাদজিকে বলেন যে এই লোকটাকে আমি চিনি, এই লোকটা অনেকবার এই মুন্সি আব্দুর রউফ সাহেবের বাড়িতে আসছে, আমি মুন্সি আব্দুর রউফ সাহেবের বাড়িতে মাঝে মাঝে যেতাম, তখন এই লোকটাকে এই বাড়িতে আমি দেখেছি, এই বাড়িতে কয়েকদিন করে সে থাকতো, আবার চলে যেত। তবে এই লোকের বিষয়ে আমি বিস্তারিত কিছু জানি না, তবে এই লোকটাকে আমি চিনি। এখন এই লোকটা কেন ওখান থেকে উঠতে পারছে না, কেন বা পালাতে পারছে না? তখন জিহাদ এবং বরকত ওস্তাদজি হুজুরকে জানান যে আমরা যে রুকিয়াটা করেছি, এই রুকিয়ার কারণেই ও পালাতে পারেনি, উঠতেও পারেনি। জিহাদ এবং বরকত এটাও জানায় যে এখানে একটা বিশেষ পদ্ধতিতে সুড়ঙ্গ করা হয়েছে। যখনই সে টের পেত এদিক দিয়ে সে বের হয়ে যেত, আর হঠাৎ করে দেখলে কবরস্থানের এই কবরের এখানে দেখলে বোঝা যেত না যে এইটায় একটা সুড়ঙ্গ আছে। ওই সুড়ঙ্গ দিয়ে বের হওয়ার পর আবার মাটির কিছু ঢেলা ঢেলা দিয়ে ওইটা বন্ধ করে দিত, যার কারণে সে এর ভিতরে ঢুকতো, বের হতো অন্য আর একটা পাশ দিয়ে, যেটা কেউ বুঝতে পারতো না, কবর খোঁড়া ছাড়াই সেই কবরের মধ্যে ঢুকে পড়তো। এটাই হচ্ছে রহস্য। আর এই রুকিয়া করা হয়েছে যার কারণে সে পালাতে পারেনি। যতক্ষণ পর্যন্ত এই বন্ধটা কাটানো না হবে সে এখান থেকে উঠতেও পারবে না। আর এখনই কাটানো যাবে না, আপনারা দুজন ধরে এটাকে উপরে তোলেন। তখন ওই বেটাকে ধরে উপরে তোলা হয়। তোলার পর তখন ওই জিনেরাই পরামর্শ দেয় যে দ্রুত এটাকে এখনই বন্ধ করে ফেলেন, বন্ধ করে আপনারা এই বেটাকে ধরে আপনাদের বাড়িতে নিয়ে যান, তারপর যেটা করার দরকার আমরা পরামর্শ দিচ্ছি। তখন ওই বেটাকে ধরে বাড়িতে নিয়ে যাওয়া হয়। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই লোকটা ওরকম মন্ত্র আউড়িয়েই যাচ্ছিল, সে থামছে না। তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তার কোনো পরিবর্তন নাই, ভাবলেশহীন অবস্থা। যখন নিয়ে আসা হয় তখন বিশেষ এক ধরনের রুকিয়া করার পর তার ওই মন্ত্রটা থেমে যায়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে তুমি কেন এখানে আসছো, কিভাবে আসছো, তোমার উদ্দেশ্য কি, কেন মুন্সি আব্দুর রউফ সাহেবের কবরের মধ্যে ঢুকেছ? সে কিচ্ছু বলে না। জিহাদ এবং বরকত বলে যে একে আচ্ছা করে পিটানি দেন। এই দুই হুজুর মিলে জিকার ডাল ভেঙে নিয়ে এসে আচ্ছা করে পিটানি দেওয়া শুরু করেছে, কিন্তু মনে হচ্ছে এই পিটানিতে তার কোনো ব্যথা লাগছে না, সে ওভাবেই বসে আছে, উল্টো মিটিমিটি হাসে। এখন সমাধান কি? জিহাদ এবং বরকত বলেছিল সমাধানটা অবশ্যই ফজরের আজানের আগেই করে ফেলতে হবে। এখন এই অবস্থায় কি করণীয়? ওই যে বিচক্ষণ জিন উনি বলেছিলেন যে কি হয় আমাকে জানাবা, এরপরে আমি বলতে পারবো, এছাড়া কিছু বলতে পারবো না। এরপর সাথে সাথে জিহাদ এবং বরকত দুজনেই চলে যান সেই বিচক্ষণ জিনের কাছে। মোটামুটি 15-20 মিনিটের মধ্যে আবার ফেরত আসে। ফেরত আসার পর ওই ওস্তাদজিকে বলেন যে ওস্তাদজি, আমাদের যিনি বিচক্ষণ জিন মুরব্বী উনি জানিয়েছেন যে এই বেটা হচ্ছে বড় মাপের একজন তান্ত্রিক, আর এই তান্ত্রিক এভাবে কথা বলবে না। ওর শরীরের কোন জায়গায় অস্বাভাবিক রকমের ফোলা রয়েছে এই জায়গাটা সন্ধান করতে বলেছে আমাদের বিচক্ষণ জিন। ওইখানে ওর জীবনের সমস্ত অর্জিত জ্ঞান তাবিজ আকারে রাখা হয়েছে। ওই জায়গাটায় চাপ দিলেই ও একা একাই সব কথা বলতে থাকবে। যখনই ওই জায়গাতে চাপ দিয়েছে, দেখা গেল ওর কাঁধের কাছে একটা জায়গায় এরকম ফোলা রয়েছে, ওই জায়গায় যখনই চাপ দিয়েছে তখন ওরে বাবারে মারে মরে গেলাম এরকম করে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। বলছে আমি সব বলছি, আমার সব এলেম জ্ঞান শক্তি এইখানে আমি রেখে দিয়েছি, এটা একটা পাওয়ার হাউসের মতো, এইখানে আপনারা হাত দিয়েন না, আমি সব বলছি। তখন ওই তান্ত্রিক ভয়ঙ্কর কিছু তথ্য উপস্থাপন করে। ওই তান্ত্রিক বলে যে এই যে মুন্সি আব্দুর রউফ, ওনার আপন বড় ভাই ব্যবসা বাণিজ্য করতেন, বিভিন্ন সময় অসুস্থও থাকতেন। উনি ভারতের হরিয়ানাতে গিয়েছিলেন একটা ব্যবসায়িক কাজে, সেখানে গিয়েই এই তান্ত্রিকের সাথে তার সাক্ষাৎ হয়। তান্ত্রিকের সাথে বিভিন্ন বিষয়ে কথাবার্তা হয়, তার ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, ব্যবসা মন্দ যাচ্ছে, শরীরও অসুস্থ থাকে। এই বিষয়ে যখন বলা হয় তখন তান্ত্রিক বলেন যে ঠিক আছে, আমি আপনার চিকিৎসা করব, আপনি ভালো হয়ে যাবেন। এই কথাবার্তার একটা পর্যায়ে নাকি এই মুন্সি আব্দুর রউফ সাহেবের বড় ভাই বলেছিলেন যে আমার এক ছোট ভাই আছে, সে মাতুব্বর গোছের লোক, মানুষ তাকে খুব সম্মান করে শ্রদ্ধা করে, অথচ আমি বড় ভাই, আমারে কেউ সম্মান করে না, শ্রদ্ধা করে না, আমাকে কেউ বিশ্বাস করতে চায় না।
আমি চাই আমার এই ছোট ভাইকে বান মারতে, বান মেরে ছোট ভাইকে মেরে ফেলতে চাই। ছোট ভাই মারা যাওয়ার পর যেহেতু আমাদের আর কোনো ভাই নাই, এলাকার লোকজন তখন আমাকেই মুরব্বি হিসাবে মানবে। আমি এটা চাই, যত টাকা লাগে আমি দেবো, তুমি আমার ছোট ভাইকে বান মারি মেরে ফেলো। তখন উনি বলেছিলেন যে আপনি যখন পরবর্তী সময় আসবেন তখন আপনার ছোট ভাইয়ের ব্যবহৃত কোনো জিনিস নিয়ে আসবেন, ওইটা দিয়ে আমি মরণ বান মারব। তো পরবর্তীতে উনি আবার বাংলাদেশে এসে ব্যবসায়িক কাজে আবারও যখন হরিয়ানাতে গিয়েছেন, তখন উনি ছোট ভাইয়ের ব্যবহৃত কিছু জিনিস, মাথার চুল, তারপরে উনি যখন চিরুনি দিয়ে দাড়ি আঁচড়াতেন, চিরুনির সাথে দাড়ি থাকতো, সেই দাড়ি সংগ্রহ করেছেন বিভিন্নভাবে অনেক কলা কৌশলে, ওনার ব্যবহৃত কিছু জিনিস, এই জিনিসগুলো নিয়ে ওই তান্ত্রিকের কাছে দিয়েছেন। তান্ত্রিক যখন এই জিনিসগুলো পেয়েছে, সে এই জিনিসগুলো দিয়ে মরণ বান মারার জন্য ইফরিত শ্রেণীর কিছু জিনকে দায়িত্ব দিয়েছে। এই ইফরিত শ্রেণীর জিনগুলো যখন এই মরণ বান মারার জন্য এই মুন্সি আব্দুর রৌফ সাহেবের কাছে এসেছে, ওরা খুবই অবাক হয়েছে, অবাক হয়ে আবার ফেরত গিয়েছে। যাওয়ার পর ওই তান্ত্রিককে এক অদ্ভুত রকমের তথ্য দেয়। তান্ত্রিককে ওই ইফরিত শ্রেণীর জিনেরা তথ্য দেয় যে তুমি যাকে মারার জন্য পাঠিয়েছ এর মধ্যে এক অদ্ভুত ধরনের আধ্যাত্মিক ক্ষমতা রয়েছে, একে এভাবে মারা যাবে না। একে যদি মেরে ফেলা হয় তো মরেই গেল, কিন্তু এর মাধ্যম দিয়ে আমরাও শক্তিশালী হতে পারবো, তুমিও শক্তিশালী হতে পারবা। একে একটা নির্দিষ্ট তিথিতে হত্যা করতে হবে, সেটার দায়িত্ব আমাদের। তাকে হত্যা করার পর তার কবরে বিশেষ এক ধরনের রিচুয়াল করতে হবে, সেটা তুমি করবা, আমরা সাহায্য করব। আর তুমি যখন ওইটা করবা, করার পর আমরা তার একটা অংশ শেষ দিকে এসে সমাপ্ত করব। তখন তুমিও যেরকম শক্তিশালী হবা, আমরাও শক্তিশালী হব। কিন্তু তাকে মারতে হবে বিশেষ একটা তিথিতে, মানে বিশেষ একটা সময়। এই দায়িত্ব আমাদের। তুমি একটা কাজ করো, তুমি মাঝে মাঝে ওখানে যাবা, ওখানে গিয়ে এই কাজের আগেও কিছু কিছু ধাপ আছে, সেই ধাপগুলো সমাপ্ত করে আসবা। তো ইফরিত শ্রেণীর জিনেরা ওই তান্ত্রিককে বিভিন্ন সময়ে পরামর্শ দিয়ে এই বাড়িতে পাঠাতো, আসতো। মুন্সি আব্দুর রৌফের সাথেও তার একটা ভালো সম্পর্ক হয়ে যায়, বেশ কয়েকদিন থাকতো, আবার চলে যেত। তো ওই থেকে থেকে বিভিন্ন রকম কার্যক্রিয়া সে সম্পাদন করেছে। ওই বাড়ির লোকজন ঘুণাক্ষরেও সেটা বুঝতে পারেনি। নির্দিষ্ট একটা তিথিতে এই ইফরিত শ্রেণীর জিনেরা এসে এই মুন্সি আব্দুর রৌফের উপর চড়াও হয় এবং তাকে হত্যা করে। সকলে মনে করেছিল রক্তবমি হতে হতে সে মারা গেছে, কিন্তু আসলে তা না, ওরাই গলা টিপে হত্যা করেছে, নির্মমভাবে হত্যা করেছে। আর ওই সময়ে সে বাংলাদেশেই উপস্থিত ছিল, ওই তান্ত্রিক মানে ওই এলাকাতেই উপস্থিত ছিল। ওই রাত থেকেই শুরু হয়ে যায় কার্যক্রম, যেখানে কবর দেওয়া হয়েছে বিশেষ একটা পদ্ধতিতে, জিনেদের সহযোগিতায় একটা সুড়ঙ্গ খোঁড়া হয়েছে, খুব চিকন একটা সুড়ঙ্গ। তো এই দিক দিয়ে ঢুকতো, এই দিক দিয়েই বের হতো। ভোর পর্যন্ত সে এই কাজটা করত। যখনই প্রথমবার কবর খোঁড়ার শব্দ হয়েছে, তখনই সে ওই সুড়ঙ্গ দিয়ে পালিয়ে গেছে, যার কারণে অল্প একটু খোলার পরে কিচ্ছু তাকে মানে দেখা যায় নাই আর কি। তো পরবর্তীতে সে ধরা পড়ে যায় এই রুকিয়া করার কারণে। সে ওই মন্ত্র যখন পড়ছিল ওই অবস্থা থেকে নড়াচড়া করতে পারেনি। এই তথ্যগুলো এই তান্ত্রিক সে জানায়। তান্ত্রিক এই তথ্যগুলো যখন জানায়, বাকি কিছু তথ্য কি এটা জানার জন্য জিহাদ এবং বরকতকে অনুসন্ধান করতে বলেন। এই সমস্ত তথ্যগুলো শোনার পর জিহাদ এবং বরকত তার গোত্রের সেই বিচক্ষণ জিনের কাছে গিয়ে উপস্থাপন করেন। সব শোনার পর বিচক্ষণ জিন দ্রুত কিছু পদক্ষেপ নেওয়ার জন্য পরামর্শ দেন এবং ওই বিচক্ষণ জিন বলে দেন যে এই মুহূর্তে ওই কবরের মধ্যে দুটো ইফরিত শ্রেণীর জিন আটকে গেছে। জিহাদ এবং বরকত সেখানে একটা মায়াজাল সৃষ্টি করেছিল, যেই সৃষ্টির কারণে আশেপাশে অনেক ইফরিত শ্রেণীর জিন থাকলেও তারা কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু ওই কবরের মধ্যে যখনই এই তান্ত্রিককে বের করা হয়েছে, ওইটা চুম্বকের আকর্ষণের মতো ওই জিনিস মানে ওই দুইটা ইফরিত শ্রেণীর জিন ওই কবরের মধ্যে ঢুকে গেছে, ওরা আটক হয়ে গেছে। ওরাও ইফরিত শ্রেণীর জিনদের মধ্যে অত্যন্ত শক্তিশালী এবং বয়স্ক। এদের দুজনকে না নিয়ে অন্য ইফরিত শ্রেণীর জিনেরা কিন্তু যাবে না, আর এদেরকে অবশ্যই মুক্তি দিতে হবে
ফজরের আজানের আগেই, তা না হলে বড় ধরনের আবার একটা বিপদ হতে পারে। এটাও ওই বিচক্ষণ জিন বলে দেন। এরপর জিহাদ এবং বরকত ফেরত আসেন। আসার পর কিছু কিছু কথা ওস্তাদকে বলেন যে এখন কি করণীয়। আর জিহাদ এবং বরকত এটাও বলেছিলেন যে বিচক্ষণ জিন জানিয়েছেন যে পূর্ব থেকে যদি জানা যেত আসলে কি হচ্ছে, তাহলে এই সমস্যাটা অনেক আগে সমাধান করা যেত। বিশেষ করে প্রথমবার যখন এই কবরটা ওনারা আংশিক খুঁড়েছিলেন, ওই লাশের মুখের মধ্যে ওরা বিশেষ এক ধরনের জাদুর উপকরণ ঢুকিয়ে রেখেছে। এটা যদি ওই সময় বের করে নষ্ট করে ফেলা যেত, তাহলে এটা ওখানেই শেষ হয়ে যেত। যেহেতু শুরুর দিকে এই বিষয়টা কি হচ্ছে বোঝা যায় নাই, এখন ওই লাশের মুখের ভেতরে ওই জিনিসটা রয়েছে, সেটা বের করে নষ্ট করে ফেলতে হবে। এটা হলো একটা। আর একটা বিষয়, ওই তান্ত্রিককেই জিজ্ঞেস করা হয় যে এখন সমাধান কি বলো। তখন তান্ত্রিক বলে যে ইফরিত শ্রেণীর দুটো জিনকে মুক্তি দিতে হবে, কিন্তু মুক্তি দেওয়ার পর এই তান্ত্রিককে ওই জিনেরা মেরে ফেলবে। এখন তান্ত্রিক মরুক আর বাঁচুক, এটা নিয়ে আসলে কারো মাথা ব্যথা ছিল না। ওদিকে কি হয়, ওই তান্ত্রিককে বেঁধে রেখে ওনারা আবার কবরস্থানে যান। কবরস্থানে যাওয়ার পর কবরটা আবার খোঁড়া হয়, আংশিক খোঁড়া হয়। এরপর হুজুর ওই কবরের মধ্যে নামেন। নামার পর মুন্সি আব্দুর রউফের দেহ কিন্তু পচে নাই, কোনো কিচ্ছু হয় নাই। আসলেই তার মুখের ভেতরে একটা পুটুলির মতো পাওয়া যায়। এই পুটলিটা বের করা হয়, বের করে উপরে আনা হয়। এরপর ওই দুটো জিনকে কিন্তু মুক্তি দিলেও তাদেরকে আটক করে ফেলা হয়। তারা যখন ওখান থেকে ফেরত আসছিল দুটো জিনকে বন্দি করে, তখন নাকি আশেপাশে অনেক কান্নাকাটির আওয়াজ, পিছন থেকে মনে হচ্ছে ঝড় বৃষ্টি, কান্নাকাটি, গর্জন। তবে হুজুর যে দুইজন ছিলেন তাদেরকে জিহাদ এবং বরকত বলেছিলেন আপনারা ভুলেও পেছন দিকে তাকাবেন না, তাকালে আপনারা ভয় পেতে পারেন, দ্রুত এখান থেকে চলে আসেন। ওই যে দুটো জিন, এই দুটো জিন স্বীকার করেছে যে আজকের রিচুয়ালটা যদি শেষ হতো, ওই সুড়ঙ্গ দিয়ে সরাসরি শয়তানের সাথে যোগাযোগ আছে এমন খুবই শক্তিশালী একটা জিন প্রবেশ করত। প্রবেশ করে সে নিজেও শক্তিশালী হতো, এই ইফরিত শ্রেণীর জিনদেরকেও আরও শক্তিশালী করত, এবং এই তান্ত্রিককে বিশেষ একটা ক্ষমতা দিত। কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে। ওই দুটো জিন হুমকি ধামকি দেয় জিহাদ এবং বরকতকে যে আমাদের যদি কোনো ক্ষতি করো, ছেড়ে না দাও, তাহলে কিন্তু বড় ধরনের বিপদে পড়বা তোমরা। জিহাদ এবং বরকত এদের কোনো তোয়াক্কা না করে এই দুটো জিনকে বন্দি করে তাদের গোত্রে নিয়ে যায়, এবং ওই যে বিচক্ষণ জিন উনি ফয়সালা দিবেন কিভাবে কি করতে হবে। জানা যায় যে ওই দুটো জিনকে বিশেষ পদ্ধতিতে তাদেরকে শক্তিহীন করে ফেলা হয়। আরও একটা ব্যাপার ঘটে, সেটা হচ্ছে এই যেই তান্ত্রিক, তাকে শক্তিহীন করার জন্য কি করতে হবে। যেখানে উঁচু রয়েছে, মানে যেখানে একটা তাবিজ রাখা হয়েছে, এই জায়গাটা কেটে ওর ভিতর থেকে তাবিজটা বের করে ফেলতে হবে। ওই তান্ত্রিক তো কিছুতেই রাজি হওয়ার কথাও না। তবে হুজুর ওনারা এই কাজটি সম্পন্ন করেন, চাকু দিয়ে ওই জায়গা কেটে ওর ভিতর থেকে তাবিজটা বের করে আনতে সক্ষম হন। ওইটা চামড়ার উপরিভাগেই ছিল। এরপর ওই তাবিজটা জিহাদের হাতে তুলে দেন। জিহাদ এটা নিয়ে তার সম্প্রদায়ের কাছে যাওয়ার পরে ওই বিচক্ষণ জিনের কাছে দেয়, উনি এটা নষ্ট করে ফেলবেন আর কি। এই তাবিজটা একটা মেমোরি কার্ডের মতো ভূমিকা পালন করেছে। ওখান থেকেই তার বিভিন্ন শক্তি আসতো। এটা একটা রহস্যময় ব্যাপার। তো যাই হোক, এরপর ওই তান্ত্রিককে ওনারা সকাল হলেই বর্ডার পার করে দিয়ে আসেন, আর বলেন যে খবরদার বাংলাদেশ আর ঢুকবা না, ঢুকলে অবস্থা খারাপ হবে। তো ওই তান্ত্রিককে বর্ডার পার করে, ওই তান্ত্রিকের সাথে পরে কি হয়েছে এটা আর জানা যায় না। হতে পারে জিনদের হাতেই তার মৃত্যু হয়েছে, তবে এই বিষয়ে কোনো রকমের কোনো তথ্য আমরা পাই না। যখন সব কিছু সমাপ্ত হয়ে যায়, সব ঠিকঠাক মতো আল্লাহর রহমতে সমাপ্ত হয়ে যায়, এরপর এই দুইজন হুজুর গিয়ে মুন্সি আব্দুর রউফ সাহেবের বড় ভাইকে ধরেন। উপস্থিত ছিলেন আরও কিছু গণ্যমান্য ব্যক্তি, তারাও জানতেন না আসলে ঘটনাটা কি, কেন হুজুর তাদেরকে ডেকে নিয়ে যাচ্ছেন। যখন তাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, শুরুতে তো অস্বীকার করেন, না আমি কিছু জানি না, এটা সেইটা। একে একে যখন সব বলা হয়, এরপর উনি স্বীকার করেন যে হ্যাঁ, তার বড় ভাইয়ের মৃত্যুর জন্য উনি দায়ী, তিনি এই কাজটি করেছেন। এখন যেহেতু পারিবারিক সম্মানের একটা ব্যাপার, যেটা হওয়ার হয়ে গেছে, এটা নিয়ে খুব বেশি হই হট্টগোল করা তো ঠিক হবে না। ওনারা পারিবারিকভাবে এটা নিয়ে খুব বেশি হই হট্টগোল করেনও নাই। এভাবেই চলে যেতে থাকে দিন। এরই মধ্যে এই যে যিনি বড় ভাই, কথায় আছে এই ধরনের কাজ যারা করবেন
তাদের উপর ভয়ঙ্কর বিপদ নেমে আসে। হঠাৎ করেই ওনার শরীরে বড় বড় ধরনের ফোড়া দেখা দেয়। এই ফোড়াগুলো ছিল অন্য রকমের একটা ফোড়া। এই ফোড়াগুলো বেশ বড় বড় ছিল, সারা শরীরে এই ফোড়া ওঠে, ঠিক প্লেগ রোগের মতো। এই ফোড়াগুলো ফেটে যেত না, ফেটে গেলেও তো তার ভিতরে রক্তপুঁজ বের হয়ে গেলে ব্যথা উপশম হতো, কিন্তু এই ফোড়াগুলো ফেটে যেত না। এই ফোড়াগুলোর উপরে এক ধরনের মোটা আবরণ চামড়া ছিল, এটা খুব পাতলা ছিল না যে ফেটে যাবে, এবং এর ভেতরে কি উপকরণ বা উপাদান আছে সেটা দেখা যেত যে রক্তপুঁজ মিশ্রিত বড় বড় ফোড়া। আমরা অনেক সময় দেখি কোনো ভাত যদি তাপ দেওয়া হয়, মানে ভাতের যখন পানি থাকে আমরা ফ্যান গালা বলি, ফ্যান ফেলে দেওয়ার আগে কিভাবে এই ফ্যানগুলো বড় বড় বাবলের মতো আকার ধারণ করতে থাকে এবং ফুটতে থাকে। মনে হচ্ছিল ওনার ফোড়ার মধ্যে এই ধরনের বাবলের মতো কিছু একটা হচ্ছে আর ফুটছে, রক্তপুঁজগুলো নড়াচড়া করছে। উনি প্রচণ্ড যন্ত্রণা পেতেন, কিন্তু এই ফোড়াগুলো গালতে গেলে উনি আরও চিৎকার চেঁচামেচি করতেন। ওনার পুরো শরীর একটা পর্যায়ে অবশ হয়ে যায়। তবে উনি ওনার এই কৃতকর্মের জন্য তওবা করেছিলেন। উনি সেই দুইজন ইমাম সাহেবকে ডেকে এনে তওবা করেন যে উনি যেটা করেছেন অন্যায় করেছেন, উনি যেটা করেছেন বড় ধরনের অপরাধ করেছেন, উনি কুফরি করেছেন। যেহেতু তখনও তার মৃত্যু হয়নি, এই জন্য উনি বলেন যে আমি যদি এখন তওবা করি আল্লাহকে আমার তওবা কবুল করবেন? তখন ইমাম সাহেবরা বলেন হ্যাঁ, তওবা কবুল করবেন। কেননা যতক্ষণ পর্যন্ত মানুষের জবান বন্ধ হয়ে যায়, মৃত্যু তার গলা পর্যন্ত উঠে না আসে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের তওবা কবুল করবেন। তো উনি মৃত্যুর বেশ কিছুদিন আগেই তওবা করেন। তখনও উনি কথাবার্তা বলতেন, যদিও বা শরীর অবশ হয়ে গিয়েছিল। সবসময় কান্নাকাটি করতেন, ওনার এই কৃতকর্মের জন্য অনুশোচনা করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। তো এভাবেই ওনার মৃত্যু হয়। আল্লাহ তাআলা ওনার ভুল ত্রুটি ক্ষমা করুন। উনি যেহেতু তওবা করে যেতে পেরেছিলেন, যার কারণে ওনার নাম বা অন্যান্য কিছু আমরা প্রকাশ করলাম না, সেটা করাটাও সমীচীন হবে না। যেহেতু উনি ভুল বুঝতে পেরেছিলেন এবং ভুল বোঝার পর উনি সময়ও পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে অবকাশ দিয়েছিলেন, আর উপস্থিত সকলের সামনে তিনি এই বিষয়টা স্বীকার করে তওবা করেছিলেন। এই সুযোগটাও কয়টা মানুষের হয়? তওবার সুযোগ এই সুবর্ণ সুযোগটা কয়জন মানুষের জোটে? আমি মনে করি নিঃসন্দেহে মুন্সি আব্দুর রউফের বড় ভাই ভাগ্যবান, যিনি তওবার সুযোগটা আল্লাহ তাআলার তরফ থেকে পেয়েছিলেন। আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করুন। প্রিয় লিসেনার্স, যেই হুজুর দুইজনের কথা বলা হয়েছে ওনাদের নাম কি ছিল এই বিষয়ে আসলে আমরা জানতে পারি নাই। আর 2007 সালে মূলত অনেক দিন ভুগেছেন উনি। 2007 সালে সেই বড় ভাই মারা গিয়েছেন, এমনটাই জানা যায়। প্রিয় লিসেনার্স, দেখলেন কি ভয়ঙ্কর ঘটনা, কি ভয়ঙ্কর রকমের কালো জাদু যে কত ধরনের রয়েছে যা আমাদের চিন্তারও বাইরে। আমরা অনেক ঘটনা শোনার সাথে সাথে বলি আরে এরকম হতে পারে নাকি, এটা তো হতে পারে না। আসলে এমন অনেক কিছু হতে পারে যা আমাদের কল্পনাতেই নাই, আমাদের কল্পনারও বাইরে। আল্লাহ এমন অনেক ধরনের কিছুই রেখেছেন। প্রিয় লিসেনার্স, এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাদের রবি ভাই আগে ইউএসএইডে চাকরি করতেন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর ইউএসএইডের কর্মকাণ্ড উনি বন্ধ করে দেন। এরপর ইউএসএইড থেকে বাংলাদেশের সকল কর্মকর্তা কর্মচারীকে 90 দিনের ছুটি দেওয়া হয়। তো উনি আর এই ঝুঁকিটা নেন নাই। উনি এই ছুটি হওয়ার সাথে সাথেই উনি আরেকটি চাকরিতে জয়েন করেন। বর্তমানে এলজিইডিতে উনি চাকরিরত রয়েছেন। বর্তমানে ইউএসএইডে আর উনি নাই। আমাদের কাছে দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা রবি ভাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আরও বেশি বেশি করে যেন আমাদেরকে ঘটনা পাঠাতে পারে সেই তৌফিকও যেন ওনাকে আল্লাহ তাআলা দান করেন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, এনামুল হক আবির ভাই, ওনার ঘটনা মানেই অন্যরকম কিছু। উনি যেভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বিবরণ দেন, স্থান, সময়, বিভিন্ন ব্যক্তির নাম সহ, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরাই সেই বিবরণটা তুলে ধরতে অপারগতা প্রকাশ করি। কারণ এত তথ্য উপস্থাপন করা হলে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা দেখার সম্ভাবনা থেকে যায়, যার কারণে কিছু কিছু তথ্য আমরা হাইড করতে বাধ্য হই।
এনামুল হক আবির ভাইয়ের ঘটনা শোনার জন্য অনেকেই মুখিয়ে থাকেন। এখন আপনাদের সামনে এনামুল হক আবির ভাইয়ের পাঠানো একটি ঐতিহাসিক ঘটনা শেয়ার করতে চাই। চলুন শুনে আসি সেই ঘটনাটি। যে ঘটনাটি এখন শেয়ার করব তা বর্তমান বরিশাল বিভাগের তৎকালীন প্রাচীন নাম চন্দ্রদ্বীপ পরগনার বর্তমান ঝালকাঠি জেলার নলছিটি থানার সুজাবাদ এলাকায় ঘটেছিল। একটি রোমহর্ষক এবং বিভীষিকাময় ঘটনা। ঘটনার সময়কাল 1819 সালের শুরুর দিকের। তৎকালীন মগ জলদস্যুদের আক্রমণ ও তাদের দমন করতে সুবেদার শাহ সুজা বর্তমান সুজাবাদে কেল্লা নির্মাণ করেছিলেন। মগদের সাথে যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারকে শাহ সুজা তাদের লাখেরাজ সম্পত্তি দান করেন। আসমান সিং একজন নামকরা ব্যক্তি। এই আসমান সিংয়ের পূর্বপুরুষ সুজাবাদ গ্রামটি লাখেরাজ সম্পত্তি হিসাবে বহু আগে লাভ করেছিলেন এবং তারা প্রবল ক্ষমতার সাথে তাদের অঞ্চল শাসন করেন। তাদের পূর্বপুরুষ রাজপুত সৈন্য ছিল। অর্থাৎ যখন সুবেদার শাহ সুজা উনি যখন মগ জলদস্যুদেরকে বিতরণ করতেন তখন যারা শহীদ হতেন সেই যুদ্ধে তাদেরকে উনি বিভিন্ন পরগনা লিখে দিতেন। ছোট ছোট পরগনা, বিশাল বড় বড় গ্রাম, বিশাল বড় বড় এলাকা, তাদের পরিবার যেন ভালো মতো জীবনযাপন করতে পারে। আর শহীদদের জন্য তার এই ত্যাগ এবং তার এই বিষয়গুলো যখন অন্যরা দেখতেন তারাও প্রবল সাহসিকতার সাথে তারা মগ জলদস্যুদের বিরুদ্ধে সুবেদার শাহ সুজার অধীনে থেকে যুদ্ধ করার জন্য উৎসাহীও হতেন। এটা তো এই 1819 সালের অনেক আগের কথা বলছি, কিন্তু ঘটনা শুরু 1819 সালের দিকে এই আসমান সিংকে কেন্দ্র করে। এবার আসি সেই 1819 সালের ওই সময়ে। এই আসমান সিংয়ের সাথে পরিচয় হয় পার্শ্ববর্তী এলাকার লোকমান সিংয়ের কন্যার রায় দুর্গার সাথে। এই আসমান সিং এবং লোকমান সিং দুজনের নাম মুসলিম বলে মনে হলেও এনারা দুজনেই কিন্তু হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। এই রায় দুর্গার সাথে তার পরিচয় হয়। পরিচয় থেকে পরিণয়ের পর বিবাহ সম্পন্ন হয়। তাদের ঘরে একে একে জন্ম নেয় 2 সন্তান। প্রথম সন্তানের নাম তারামণি, পরবর্তী সন্তানের নাম সীতা। এভাবেই অসাধারণ সুন্দরভাবে অতিবাহিত হতে থাকে তাদের সংসার। তবে ধীরে ধীরে আসমান সিংয়ের আর্থিক অবস্থার বেশ অবনতি হতে থাকলে আসমান সিং সিদ্ধান্ত নেয় তার পূর্ব পরিচিত একজন ইংরেজ ব্যবসায়ীর সাথে শেয়ারে ব্যবসা শুরু করবেন। তবে সেই ইংরেজ ব্যবসায়ী আসমান সিংয়ের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, তোমাকে আগে আমি পরখ করতে চাই যে তুমি আমার পার্টনার হিসাবে ভালো করবা কি করবা না। তার জন্য তোমাকে একটি কাজ করতে হবে। আসমান সিং বলেন, কী কাজ? তখন সেই ইংরেজ ব্যবসায়ী বলেন যে ইংরেজ ব্যবসায়ীর অধীনে একজন উচ্চপদস্থ কর্মচারী হিসাবে আসমান সিংকে উনি নিয়োগ দেবেন। তারপর তার কাজ যদি ভালো হয়, যদি নিজেকে প্রমাণ করতে পারেন আসমান সিং, তাহলে সেই ব্যবসার একজন পার্টনার হিসাবে সেই ইংরেজ ব্যবসায়ী অন্তর্ভুক্ত করবেন। কোনো উপায়ন্তর না দেখে আসমান সিং সেই ব্যবসায়ীর প্রস্তাব গ্রহণ করেন। এক পর্যায়ে তৎকালীন চন্দ্রদ্বীপ পরগনার বর্তমান নলছিটির বন্দর এলাকায় নিজের কাজের জন্য চলে যান আসমান সিং। তৎকালীন নাকি বর্তমান সুজাবাদ থেকে আসমান সিংয়ের কর্মস্থলে যেতে নদীর উত্তাল স্রোত পাড়ি দিয়ে নৌকাযোগে যেতে অনেক সময় লাগতো। তাই আসমান সিং সিদ্ধান্ত নেন যে তিনি নলছিটি বন্দর এলাকায় অস্থায়ীভাবে তার কর্মস্থলে বসবাস করবেন। এরকমের চলতে থাকে আরও বেশ কয়েক মাস। তৎকালীন নলছিটি বন্দর এলাকায় কিছু মহিলারা ছোটোখাটো একটা পতিতাপল্লী গড়ে তোলেন। এই আসমান সিংয়ের সাথে এরকমই এক পতিতার পরিচয় হয়। আর আসমান সিং ওই পতিতার মোহে পড়ে সুজাবাদে তার স্ত্রী দুর্গারানী এবং তার 2 কন্যার প্রতি একরকম বেখেয়াল হয়ে যান এবং বেশ কয়েক মাস উনি বাড়িতে আসেননি। এদিকে কি হয়েছে, দীর্ঘদিন স্বামী আসমান সিং বাড়িতে না আসার সুযোগে পার্শ্ববর্তী গ্রাম আমিরাবাদের একজন মুসলিম ব্যবসায়ী, তার নাম হচ্ছে খোদা নেওয়াজ খাঁ, তার সাথে আসমান সিংয়ের স্ত্রী দুর্গা রানীর প্রণয় ঘটে।
পরকীয়া প্রণয় আর কি। খোদা নেওয়াজ খাঁর পূর্বপুরুষ শাহ সুজার সৈন্য ছিল। দুর্গারানী রায় ও খোদা নেওয়াজ শাহের অবৈধ পরকীয়ার ঘটনা গ্রাম্য এক চৌকিদারের মাধ্যমে আসমান সিং জেনে যায়। ওই চৌকিদার আসমান সিংকে চিঠির মাধ্যমে এই বিষয়টা জানায়। মুসলিম যুবকের সাথে তার স্ত্রী পরকীয়া করছে ঘটনা শুনে আসমান সিংয়ের মাথায় রক্ত উঠে যায়। এদিকে উনি যে আর এক পতিতার মোহে পড়ে হাবুডুবু খাচ্ছেন, এই বিষয়টা কিন্তু ওনার মাথায় কাজ করে না। ওনার স্ত্রীর অপরাধটা উনি খুব বড় করে দেখা শুরু করেন। এক পর্যায়ে নিজ এলাকায় ফেরত আসেন আসমান সিং এবং বিস্তারিত ঘটনা শোনেন সেই গ্রাম্য চৌকিদারের মুখে। আসমান সিং অগ্নিমূর্তি ধারণ করে খোলা তরবারি নিয়ে রাতের বেলা বাড়িতে চলে আসেন। দুর্ভাগ্যজনকভাবে ওই সময় ওই খোদা নেওয়াজ এই রায় দুর্গার ঘরেই অবস্থান করছিলেন। এমন সময় আসমান সিং তো চলে আসছেন, এই দুর্গার সহযোগিতায় খোদা নেওয়াজ শাহ ঘরের পেছনের দরজা দিয়ে জঙ্গল দিয়ে পালিয়ে যান। আসমান সিং যখন ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন, তখন তার স্ত্রী দুর্গা রানী দেখলেন যে আসমান সিং খোলা তরবারি হাতে তার দিকে এগিয়ে আসছেন। এদিকে তার শিশুকন্যা সীতা, সে বিছানায় শুয়েছিল। বাঁচার জন্য সে সীতাকে সামনের দিকে তুলে ধরে যাতে করে আসমান সিং তরবারি নিয়ে ওখানেই থেমে যায়। কন্যার ভালোবাসায় সেজন্য থেমে যায়, কিন্তু আসমান সিং এতটাই ক্ষিপ্ত হন যে উনি ওই তরবারি দিয়ে দুর্গা রানীকে আঘাত করেন। এত জোরে আঘাত করেন যে দুর্গা রানীর কোলে থাকা সেই শিশুটির তরবারির আঘাতে দ্বিখণ্ডিত হয়ে যায়। আসমান সিং শিশুটির এই অবস্থা দেখে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। তৎকালীন এই যে সময়টা ছিল, তখন তো ব্রিটিশ সরকারের বিভিন্ন কর্মকর্তারা জজ হিসাবে নিয়োগ পেতেন অধিকাংশ সময় আর কি। একদম শেষ দিকে এসে যদিও বা বাঙালিদেরকেও জজ হিসাবে নিয়োগ দেওয়া হতো, তো ওই সময়ে লোকজন ওখানে চলে আসে। স্ত্রী দুর্গা রানী এবং ওই খোদা নেওয়াজ শাহের সহযোগিতায় ব্রিটিশ পুলিশ আসমান সিংকে গ্রেপ্তার করেন। মামলা মোকদ্দমা চলার একটা পর্যায়ে আসমান সিংয়ের ফাঁসির হুকুম দেয় তৎকালীন ব্রিটিশ সরকার। আসমান সিংয়ের পুরো ঘটনা এবং তার ফাঁসির রায়ের বিষয়ে চিঠি লেখেন তারই সহোদর ভাই কলকাতা হাইকোর্টের তৎকালীন জজ ফটিক সিংকে। তিনি পুরো ঘটনা শুনে আপিল করেন। আপিলে তার ফাঁসির রায় বাতিল হয়ে যায়। জজ ফটিক সিং ফাঁসির আদেশ বাতিল হওয়ার চিঠি নিয়ে রওনা হন তৎকালীন চন্দ্রদ্বীপের নলছিটির সুজাবাদের উদ্দেশ্যে। এক পর্যায়ে তিনি নলছিটি বন্দর এলাকায় পৌঁছালে খোদা নেওয়াজ শাহ ষড়যন্ত্র এবং চক্রান্ত করে, খুব ভয়ঙ্কর একটা চক্রান্ত। তিনি এই পাটনি যারা মূলত এই খেয়া পারাপার করে, তাদের সহযোগিতায় এই খেয়া পারাপার বন্ধ করে রাখেন। আর বাতিল হওয়া ফাঁসির আদেশনামা যথাসময়ে সুজাবাদে পৌঁছাতে না পারার কারণে ভাদ্র মাসের অমাবস্যার একটা লগ্ন আছে যেটা নাকি খুবই ভয়ঙ্কর। আসমান সিংয়ের বাড়িতে যেখানে ঘটনা ঘটেছিল ঠিক সেখানেই একটি পুরাতন শিমুল গাছের সাথে আসমান সিংকে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয় এবং তার মৃত্যুদণ্ড যথাসময়ে কার্যকর করা হয়। তৎকালীন নাকি এমন একটা নিয়ম ছিল, যেখানে ঘটনা ঘটতো, মানে অপরাধ যেখানে সংঘটিত হতো ওখানে তাকে শাস্তি দেওয়া হতো। ঘটনাক্রমে শোনা যায় আসমান সিংয়ের খুব শখের একটি সাদা ঘোড়া ছিল, যে ঘোড়াটি যুদ্ধবিদ্যায় খুবই পারদর্শী ছিল। এটা ছিল আসমান সিংয়ের খুব প্রিয়। মৃত্যুর আগে নাকি আসমান সিং ঘোড়াটিকে জড়িয়ে ধরতে চেয়েছিলেন এবং জড়িয়ে ধরে নাকি অনেক কান্নাও করেছিলেন। আসমান সিংয়ের ফাঁসির পর রহস্যজনকভাবে তার সাদা ঘোড়াটিকে কেউ আর খুঁজে পায়নি। আসমান সিং মারা যাওয়ার পর রাতের আধারে মানুষ কিছু অদ্ভুত শব্দ শুনতে পাওয়া শুরু করে। টগবগিয়ে বন জঙ্গল ভেঙে চুরমার করে ঘোড়া ছুটছে, আর ঘোড়া যেরকম শব্দ করে ডাক দেয় ওই রকম ডাক দিচ্ছে, আর কে যেন বলছে, যা যা, আরো জোরে, আরো জোরে, আরো জোরে চল, এভাবে বলছে। এক পর্যায়ে ধীরে ধীরে চারদিকে উক্ত ঘটনা ছড়িয়ে পড়ে এবং ভয়ঙ্কর এক আতঙ্ক ভর করে তৎকালীন এলাকাবাসীর মাঝে। আস্তে আস্তে রাতের আধারে মানুষের চলাফেরা শিথিল হয়ে পড়ে। কেউ যেন রাতের আধারে বের হতেই সাহস পায় না।
অনেকে বিভিন্নভাবে চেষ্টা করেছিলেন বিভিন্ন হুজুর কবিরাজ ডেকে এই সমস্যার সমাধান করার জন্য, কিন্তু কেউ এই সমস্যার সমাধান করতে পারেন নাই। এমন একদিন ওই সময়কার একজন ব্যক্তি আফসার উদ্দিন আকন্দ নামের একজন ভদ্রলোক, ইনি বৃদ্ধ ছিলেন। তিনি আমিরাবাদ বাজার থেকে বাজার করে রাতের বেলায় ফিরছিলেন সুজাবাদ গ্রামের দিকে নিজ বাড়িতে। তখন হয়তো বা রাত আনুমানিক 8টা কি 8:30 হবে। এমন সময় তিনি টের পান বন জঙ্গল ভেঙে চুরে একাকার করে কেউ যেন ঘোড়া ছুটে আসছে। তখন তিনি রাস্তার পাশে যে যাবেন সেই সুযোগও নেই, মনে হচ্ছিল উনি নড়তেই পারছেন না। তার সামনে দিয়ে প্রবল বেগে ছুটে আসছে আসমান সিং ঘোড়ার পিঠে বসে, আর ঘোড়ার পিঠে বসা আসমান সিংয়ের হাতে খোলা তরবারি। আসমান সিংয়ের এমন ভয়ঙ্কর রূপ দেখে তিনি হতবাক হয়ে প্রবল আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলেন। পরের দিন লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়। ধীরে ধীরে উনি পুরো ঘটনা খুলে বললেও উনি এতটাই ভয় পেয়েছিলেন যে এই ভয়ের কারণে উনি মৃত্যুবরণ করেন। কলিমুদ্দিন নামক এক ব্যক্তি ছিলেন, তিনি পেশাগতভাবে মাঝি ছিলেন, যার বাড়ি ছিল নলসিটির 60 পাকিয়া গ্রামে। তিনি নৌকা যোগে আসমান সিংয়ের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। কোনো এক রাত্রে তখন তিনি হঠাৎ করে প্রচণ্ড শব্দ শুনতে পান, যেন নদীর চর দিয়ে ভয়ানক আকারের একটি সাদা ঘোড়া আর তার পিঠে বসা এক সওয়ারি হাতে খোলা তরবারি নিয়ে নদীর বুকে চড়ে থাকা পানির উপর দিয়ে টক বগিয়ে ঘোড়া ছুটিয়ে যাচ্ছে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে তিনি নৌকার উপর মুহূর্তেই জ্ঞান হারিয়ে ফেলেন। তবে তার ভাগ্য ভালো যে তার সাথে আরও কিছু লোকজন ছিল নৌকার মাঝে, তারাও এটা দেখেছিলেন। শেষ যাত্রায় তিনি বেঁচে গেলেও চিরদিনের মতো তিনি কর্মক্ষমতা হারিয়ে ফেলেন। এভাবে চলতে থাকে মাস, বছর, যুগের পর যুগ। আসমান সিং আর তার ভয়ঙ্কর সাদা ঘোড়ার কাহিনী পরবর্তী সময়ে আসমান সিংয়ের বাড়ি কেন্দ্রিক শত শত ঘটনা ঘটেছিল, যা চলমান ছিল। পর্যায়ক্রমে আসমান সিংয়ের স্ত্রী দুর্গা রানী সব কিছু হারিয়ে এক প্রকার অচল হয়ে পড়ে। ধীরে ধীরে পুরোপুরি উনি পাগল হয়ে যান। এক পর্যায়ে ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করতে থাকেন। যতটুকু জানা যায়, আসমান সিংয়ের একমাত্র জীবিত কন্যা তারামণি সিংকে আসমান সিংয়ের ফাঁসির পর তার বিচারক ভাই ফটিক সিং সাথে করে কলকাতায় নিয়ে যান। কথিত আছে এমন কোনো সাহসী মানুষ ছিল না যখন আসমান সিং ও তার ঘোড়া রাতে চলাচল করত আর তার সামনে গিয়ে দাঁড়াতো। এমন সাহসী মানুষ খুঁজেই পাওয়া যেত না। পরবর্তী সময়ে 1980 সাল পর্যন্ত আমিরাবাদ থেকে সুজাবাদ ও রায়াপুর স্কুলের দক্ষিণ দিকে স্লুইস গেট বেরিবাদ পর্যন্ত সরব উপস্থিতি ছিল আসমান সিং ও তার ঘোড়ার। ফিরোজ আঙ্কেল যেমনটি বলেছেন, উনি একজন ভদ্রলোক যিনি আবির ভাইকে এই বিষয়ে বলেছেন। তো তার সমসাময়িক বন্ধুবান্ধবরা খুব ডানপিটে ছিলেন। তারা অধিকাংশ সময় তাদের কাচারি ঘরে ঘুমাতেন। সম্ভবত ভাদ্র মাসের দিন ধপাস ধপাস তাল পড়ছে এমন একটা সময়, কারণ ভাদ্র মাসে তো তাল পাকে। রাত তখন প্রায় আনুমানিক 1টা। হঠাৎ ঝনঝন ঝনঝন, টকবক টকবক, যা যা আরো জোরে চল, আরো জোরে চল, ছোট আমার সাদা ঘোড়া, ছোট আমার প্রিয় ঘোড়া, এরকম শব্দ করতে করতে সামনের দরজা দিয়ে কে যেন ধেয়ে আসছে। এই দেখে তিনি জানালার ভেতর দিক থেকে নিজের চোখে স্পষ্ট দেখেছেন একটা বিশাল দেহী সাদা ঘোড়া, তার পিঠে বসা আছে কালো এক ছায়ামূর্তি, হাতে একটা খোলা তরবারি। আসমান সিং আর তার ঘোড়ার ভয়ঙ্কর কাহিনী ছড়িয়ে পড়ে গ্রাম থেকে থানা। তৎকালীন শত শত মানুষ সাক্ষী ছিলেন সেই ভয়ঙ্কর ঘটনার। এক পর্যায়ে এই আসমান সিং আর ঘোড়ার যাত্রা শুরু হয় পার্শ্ববর্তী আমিরাবাদ 60 পাকিয়া থেকে রায়াপুর দক্ষিণের স্লুইস গেট নদীর পার, তারপর বেরিবাদ হয়ে আবার সেই সুজাবাদের আসমান সিংয়ের বাড়ির নদীর পাড়ের ফাঁসির স্থান সেই শিমুল গাছ পর্যন্ত। এভাবে তার চলাফেরার পরিধিটা আরও বড় হয়। আসমান সিংয়ের ঘোড়া যখন ছুটত তখন ঝনঝন আর ঘোড়ার খুরের ভয়ঙ্কর টকবগিয়ে ছুটে আসার শব্দ, এই আসমান সিংয়ের হাক ডাকের শব্দ অনেকেই শুনেছেন। তার ভিতর নলছিটির রায়াপুর খানবাড়ির পুলিশ অফিসার আয়েন আলী খানের পুত্র মোহাম্মদ ফিরোজ আহমেদ খান, তার বর্তমান বয়স 68 বছর, তিনিও কিন্তু এই ঘটনার সাক্ষী। আসমান সিংয়ের বাড়ির পেছনে যে নদীটি রয়েছে, উক্ত নদীর নাম
বিষখালী নদী। বরিশাল থেকে যদি রাজাপুর, ভান্ডারিয়া, কাউখালী, পিরোজপুর, খুলনা এদিক দিয়ে যদি যেতে হতো, তৎকালীন শুধু এই নদীপথেই যাওয়া লাগতো। কথিত আছে সন্ধ্যার পরে বিষখালী নদীর আসমান সিংয়ের বাড়ির সুজাবাদ চ্যানেল এলাকা দিয়ে কেউ সহজে পার হতে পারত না। হয় নৌকা ডুবে যেত, না হয় কোনো না কোনোভাবে কেউ নদীতে পড়ে হারিয়ে যেত, পরবর্তীতে লাশ ভেসে উঠত। এতক্ষণ তো আমরা বিভিন্ন ঐতিহাসিক বিষয়গুলো শুনলাম। এবার আসুন আমরা বর্তমান সময়ের কাছাকাছি সময়ে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনায় চলে আসি। একটি ঘটনা বর্ণনা করেছেন আবির ভাইয়ের যে গ্রাম নারকেলবাড়িয়া, এই নারকেলবাড়িয়া গ্রামের কয়েকজন প্রবীণ মুরব্বী, আব্দুল কাদের মাঝি, মনসুর আলী মৃধা, আব্দুস সোবহান মোল্লা তাদের মধ্যে উল্লেখযোগ্য। তো তাদের মুখের বর্ণিত ঘটনাটা যেরকম আবির ভাই ছোটোবেলা থেকে শুনেছেন নিজ কানে, সেগুলো উনি বর্ণনা করেছেন। আসমান সিংয়ের বাড়ির ভয়ঙ্কর ঘটনার কথা কিন্তু আবির ভাই ওনার প্রয়াত মায়ের মুখেও শুনেছেন একাধিকবার। একটি লাশ কেন্দ্রিক ঘটনা বর্ণনা করেছেন আব্দুস সোবহান মোল্লা, যিনি 12-13 বছর আগে মারা গিয়েছিলেন। ঘটনার সময়কাল 1983 কি 84 সাল। তিনি যেমনটি বলেছেন যে তার স্ত্রীর কয়েকজন আত্মীয় স্বজন, তারপর তার স্ত্রীর একজন বড় ভাই, নাম হলো আব্দুল মান্নাফ, যাদের বাড়ি ছিল রাজাপুর বাদুরতলা নামক স্থানে, তিনি হঠাৎ করে কলেরায় আক্রান্ত হয়ে প্রচুর অসুস্থ হয়ে পড়েন। এই খবর পেয়ে এই সোবহান মোল্লা তার স্ত্রীকে নিয়ে আব্দুল কাদের মাঝির ছাউনিওয়ালা নৌকা, যেটাকে ওই সময় ওনাদের এলাকায় কেয়ারের নৌকা বলতো, ভাড়া করে, ওই নৌকাটা ভাড়া করে উনি শ্বশুর বাড়িতে যান। এক পর্যায়ে দুপুরের দিকে তিনি পৌঁছে দেখেন তার শ্যালকের অবস্থা খুব গুরুতর। তখন সিদ্ধান্ত নেন যে বরিশাল শেরেবাংলা মেডিকেলে নিয়ে যাবেন। তখন সকলেই সহমত পোষণ করেন। এক পর্যায়ে সোবহান মোল্লা ও তার অপর এক শ্যালক সহ আব্দুল মান্নাফকে কাদের মাঝির নৌকা যোগে বরিশাল শেরেবাংলা মেডিকেলে নিয়ে যেতে সক্ষম হন। তবে সন্ধ্যা হয়ে যায়। মেডিকেলে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর ডাক্তার আব্দুল মান্নাফকে মৃত বলে ঘোষণা করেন। তখন কিন্তু রাত হয়ে গিয়েছে, তবে গভীর রাত বিষয়টা এরকম না, সন্ধ্যার ঠিক পরপরই যেরকম রাত হয়, এশার একটু আগে, এশার আজানের একটু আগে, ওই রকম সর্বোচ্চ 7টা কি 7:30 বাজে এরকম আর কি সময়। তো এই সময় আব্দুস সোবহান মোল্লা, ওনার যে অপর শ্যালক, তিনি তো তার ভাইয়ের মৃত্যুতে অনেক কান্নাকাটি করছেন। তখন আব্দুস সোবহান মোল্লা বলে যে এখন কান্নাকাটি করে কি হবে, ধৈর্য ধরো, লাশ তো বাড়িতে নিয়ে যেতে হবে। তখন এই আব্দুল কাদের মাঝি বলেন, এখন কি লাশটা নিয়ে যাওয়া ঠিক হবে? আব্দুস সোবহান মোল্লা ছিলেন খুবই সাহসী এবং একরোখা স্বভাবের, আর বদমেজাজি মানুষও ছিলেন বটে। তিনি বলেন যে এখনই লাশ নিয়ে যাব, কিসের ভয়, কোনো ভয় নেই, চলো আল্লাহর নাম নিয়ে। এক পর্যায়ে তারা রওনা হন লাশ নিয়ে সোবহান মোল্লার শ্বশুরবাড়ি বাদুরতলা এলাকার উদ্দেশ্যে। নৌকার মোট 3 জন সদস্য আর একটা লাশ। এক পর্যায়ে নৌকা চলতে চলতে আসমান সিংয়ের সুজাবাদের বাড়ির ঠিক পেছন পর্যন্ত যখনই আসছে, তখন কেমন যেন নৌকা আস্তে আস্তে একে একে পারে ভিড়ে যায়। আব্দুল কাদের মাঝি এবং নৌকার সামনে বসা সোবহান মোল্লা শত চেষ্টা করেও নৌকাটা ঠিকভাবে চালাতে পারছিল না, একা একাই পারে ভিড়ে যায়। তাদের অনিচ্ছা সত্ত্বেও নৌকা পাড়ে ভিড়ে যায়। আসলে ওটাই কিন্তু সেই ভয়ঙ্কর জায়গা আসমান সিংয়ের বাড়ি, যেখানে নৌকাটা একে একে পারে ভিড়ে গিয়েছিল। আব্দুল কাদের মাঝি দেখেন হঠাৎ করে লাশটি উঠে বসে পড়ে এবং বলতে থাকে, হেই আমাকে নামিয়ে দে এখানে। তখন আব্দুল কাদের মাঝি প্রচণ্ড জোরে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ওই নৌকাতেই লুটিয়ে পড়েন। পেছন থেকে চিৎকার শুনে আব্দুস সোবহান মোল্লা ফিরে তাকায় এবং উনি ভরা জ্যোৎস্নার আলোয় দেখতে পান তার শ্যালকের মৃতদেহ উঠে বসে পড়ছে এবং বলছে, এই আমাকে এখানে নামিয়ে দে। সোবহান মোল্লা তো যা বোঝার বুঝে ফেলেন। তিনি দেরি না করে তার হাতে থাকা বৈঠা দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকেন ওই লাশের উপরে। অনেকগুলো আঘাত করার পর ওই লাশটি আবার পড়ে যায় বলতে লাশের পূর্বের অবস্থায় চলে যায়। এ সময় সোবহান মোল্লা কিন্তু প্রচণ্ড ভয় পান, যদিও বা উনি খুবই সাহসী মানুষ ছিলেন। তবে উনি সাহস না হারিয়ে পরিস্থিতি সামলে নেওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে সোবহান মোল্লা কাদের মাঝির মাথায় পানির ঝাপটা দিলে তারও জ্ঞান ফেরত আসে। পরবর্তী সময়ে তারা আবারও রওনা হন। তখন সোবহান মোল্লা বলেন যে তার ছোট শ্যালককে উনি বলেন যে তুই মাঝির সাথে বস, যা কিছু হয়ে যাক ভয় পাবি না, আর যদি কেউ ভয় পাস তাহলে কিন্তু আমরা কেউই বাঁচবো না,
আমরাও লাশ হয়ে যাব এই লাশের সাথে। এরপর তারা যতটুকু দোয়া দুরুদ জানতেন তাই পড়া শুরু করে রাত প্রায় 1:45টার দিকে লাশ নিয়ে আল্লাহর রহমতে সহি সালামতে বাড়িতে ফেরত আসতে সক্ষম হন। তখন আত্মীয় স্বজনরা নৌকা থেকে লাশ উঠিয়ে নিয়ে যায় এবং কাদের মাঝি সহ সোবান মোল্লা সহ সবাই হাত মুখ ধুয়ে ঘরে ঢোকেন। পরের দিন সোবান মোল্লা বলেন যে উনি দেখেছিলেন যে অনেক বড় বড় বিশাল দেহি শেয়াল নৌকার পাশে পাশে দৌড়াচ্ছিল, কিন্তু উনি কাউকে কিছু বলেন নাই। অন্যরা অবশ্য এটা দেখে নাই, কিন্তু উনি এটা দেখেছিলেন। তখন উনি নাকি বুঝতে পেরেছিলেন এগুলো কোনো সাধারণ শেয়াল নয়, এগুলো লাশ খেয়ে খুব ভয়ঙ্কর পিশাচ। যদি একবার নৌকায় উঠতে পারত তাহলে লাশের পাশাপাশি ওনাদেরকেও খেয়ে ফেলত। তাই সোবান মোল্লা ভয় না পেয়ে শক্ত হাতে প্রতিকার করতে চেয়েছিলেন। আশ্চর্যজনকভাবে কাদের মাঝি ও সোবান মোল্লা ধীরে ধীরে বেশ অসুস্থ হয়ে পড়েন। তবে দীর্ঘদিন চিকিৎসা নিয়ে আল্লাহর রহমতে পরবর্তীতে তারা সুস্থ হয়েছিলেন। এলাকার প্রবীণ মুরব্বীরা বলতেন যে সহজে কেউ আসমান সিংয়ের বাড়ির পাশের নদী দিয়ে লাশ নিয়ে নাকি আসতো না, তাহলে ভয়ঙ্কর বিপদ হতো। লাশ নিয়ে আসলে আসমান সিংয়ের বাড়ির সামনে আসা মাত্র লাশের নৌকা হয় ডুবে যেত, নতুবা নৌকা টেনে ধরত অদৃশ্য কোনো শক্তি। কালের বিবর্তনে আসমান সিং এখন এক ইতিহাস, কিন্তু আসলে কি ইতিহাস? ওই নদীটার নাম বিষখালী নদী। ওই নদীতে এখনও নাকি ভয়ঙ্কর ঘটনা ঘটে। আসমান সিংয়ের এই ঘটনা নিয়ে কিন্তু বহু বছর পুঁথি পাঠ হতো। পুঁথি গান আমরা অনেকে শুনেছি, একটা বিশেষ সুর করে এই পুঁথি পাঠ করা হয়। তো এরকম পুঁথি পাঠ কিন্তু আসমান সিং, দুর্গা রানী, তারপর এই দুর্গা রানীর যিনি পরকীয়া প্রেমিক, তারপর আসমান সিং কিভাবে পতিতার প্রেমে মজে গিয়েছিলেন, তারপর এই ভয়ঙ্কর ঘটনা সব কিছু পুঁথি আকারে বহু বছর নাকি বিভিন্ন এলাকায় পঠিত হয়েছে। শুধু যে বরিশাল এলাকায় পঠিত হয়েছে বিষয়টা এরকম না, বাংলাদেশের পুঁথি সাহিত্যেও এই আসমান সিংয়ের ঘটনা নাকি রয়েছে। আসমান সিংয়ের যে বাড়ি, এই বাড়ির আশেপাশে এখনও নাকি কোনো বাড়িঘর সেভাবে হয়নি। মানুষ এখনও মাঝে মাঝেই নাকি ভয় পায়, এখনও নাকি আসমান সিংকে দেখা যায়। বিশাল দেহি একটা সাদা ঘোড়ার উপরে খোলা তরবারি হাতে আসমান সিং টকবগিয়ে ছুটে আসছে, আর ঘোড়াকে বলছে, যা ছুটে চল আমার প্রিয় ঘোড়া, ছুটে চল, আরো জোরে আরো জোরে। এরকম বলতে বলতে আসমান সিং ছুটে যায়। আসমান সিংয়ের যেই মেয়ে তো তার চাচার কাছে বড় হয়েছে, তার কি হয়েছে পরবর্তীতে জানা যায় না। আর আসমান সিংয়ের আর একটা মেয়ে, সে তো আসমান সিংয়ের হাতেই মারা গিয়েছে। আর আসমান সিংয়ের স্ত্রী দুর্গা রানীর সেই পরকীয়া প্রেমিকের কি হয়েছিল এটাও ওভাবে জানা যায় না। তারা কিভাবে নৌকা চলাচল বন্ধ করে দিয়ে এই ঘটনাটি ঘটিয়েছিল, আসমান সিং তিনি মারা যান। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে আসমান সিং যখন মারা যায় তখন ছিল ভাদ্র মাসের অমাবস্যা তিথি। অনেকেই বলে থাকেন, বিশেষ করে যারা তান্ত্রিক কবিরাজ, তারা বলে থাকেন এই ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে যদি কেউ অপঘাতে মারা যায় বা অস্বাভাবিক মৃত্যু হয় বা গলায় ফাঁস দিয়ে মারা যায় বা কাউকে মারা হয়, ওই সময়ে ওখানে যদি পিশাচ শ্রেণীর জিন থাকে সে নাকি ভয়ঙ্কর শক্তিশালী হয়ে যায়, সে ব্রহ্মদৈত্য হয়ে যায়। কথিত আছে এইভাবে যদি কেউ ব্রহ্মদৈত্য হয়ে যায় তাহলে তার বিনাশ করা খুবই কঠিন, সে অত্যন্ত শক্তিশালী হয়ে যায় এবং সে লাশ খেকো পিশাচ হয়ে যায় এবং তাকে কখনোই দমানো যায় না। তাকে যেই দেখবে তারই বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যাবে। আসমান সিংয়ের ঘোড়াটার আসলে কি হয়েছিল এটা জানা যায় না। ওই ঘোড়াটিকে কেউ জীবিত দেখেনি, কিন্তু আসমান সিংয়ের মৃত্যুর পর থেকে এরকম ঘটনা ঘটে। অনেকেই বলেন ওই সময় কোনো একটা পিশাচ ওখানে ছিল সেই গাছের কাছে, সেই হয়তোবা এরকম ভয়ঙ্কর শক্তিশালী হয়ে আসমান সিং হয়ে ঘুরে বেড়াচ্ছে আজও। সে কাহিনী আজও ঘটে চলছে। প্রিয় লিসেনার্স, এনামুল হক আবির ভাই এই বিষয়ে বিভিন্ন ধরনের তন্ত্রবিদ্যায় পারদর্শী যারা আছেন, ওনার পরিচিত যাদেরকে উনি চেনেন যে তারা তান্ত্রিক,
এনাদের সাথে কথা বলেছিলেন যে ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে যদি কারো অপঘাতে মৃত্যু হয় তাহলে আসলেই এরকম ঘটনা ঘটে কিনা। তারা বলেছেন হ্যাঁ, ওখানে যদি পিশাচ শ্রেণীর কোনো জিন থাকে তাহলে তারা খুব শক্তিশালী হয়ে যায় এবং তারাই এরকম শক্তিশালী হয়ে মানুষকে ভয় দেখাতে থাকে এবং এদের শক্তি হয়ে যায় অসম্ভব রকমের বেশি, যাদেরকে সহজে দমানোই যায় না, যেটা আসমান সিংয়ের বেলায় হয়েছিল। প্রিয় লিসেনার্স, এক ঐতিহাসিক সত্য ঘটনা যেটা আজও ঘটে চলছে। ধন্যবাদ জানাচ্ছি এনামুল হক আবির ভাইকে। এমন একটি ঘটনা যা ইতিহাসের পাতায়ও রয়েছে, পুঁথি আকারে রয়েছে, আমাদের পুঁথি সাহিত্যেও আসমান সিংয়ের ঘটনা রয়েছে। এমন একটি ঘটনা যে আসলে কখনো আমাদের চ্যানেলে বলতে পারবো এটাও ভাবতে পারিনি। আবারও ধন্যবাদ জানাচ্ছি এনামুল হক আবির ভাইকে। প্রিয় লিসেনার্স, এনামুল হক আবির ভাইয়ের ঘটনা আরও কিন্তু রয়েছে দুটো। আমরা অ্যাম্বুলেন্সের ঘটনা শুনতে চাই। এনামুল হক আবির ভাইয়ের পাঠানো দুটি অ্যাম্বুলেন্সের ঘটনা আপনাদের সাথে পরপর শেয়ার করব। এরপর শেয়ার করব মাশফিক ভাইয়ের পাঠানো সম্পূর্ণ রহস্যময় ভিন্নধর্মী এক অ্যাম্বুলেন্সের ঘটনা। আমার দৃঢ় বিশ্বাস মাশফিক ভাইয়ের পাঠানো ওই অ্যাম্বুলেন্সের ঘটনা শোনার পর আপনারা তাজ্জব বনে যাবেন যে এমনও ঘটনা হয়, এমনও ঘটনা ঘটতে পারে। চলুন আমরা ধারাবাহিকভাবে সেই ঘটনাগুলোতে ঢুকে যাই। প্রিয় লিসেনার্স, এখন এনামুল হক আবির ভাইয়ের যেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি মূলত ঘটেছিল ওনার বাবার মৃত্যুর সময় বা মৃত্যুর ঠিক পরপরই। ঘটনাটি ঘটেছিল 1999 সালের 10ই নভেম্বর। ওনার বাবা ঢাকার বাড্ডায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 53 বছর। তখন আবির ভাইয়ের বয়স 7 বছর ছিল। দিনটি ছিল বুধবার সকাল 10টা। ঢাকার বাড্ডায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ওনার বাবার ফুসফুস এবং ব্লাড ক্যান্সার জনিত সমস্যা ছিল। আবির ভাইয়েরা 8 ভাই বোন। আবির ভাই সবার ছোট। ওনার সবার যিনি বড় ভাই তার নাম হচ্ছে মোহাম্মদ নওশের জামিল, যাকে ওনারা দাদা বলে ডাকেন। তো এই নওশের জামিল তিনি সহ ওনাদের নিকটতম কিছু আত্মীয় স্বজন এবং ওনার বড় ভাইয়ের বন্ধুরা মিলে ওনার বাবার লাশ বাড্ডার স্থানীয় একটি মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সাহেবের সহযোগিতায় গোসল, জানাজা সহ আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করেন ওখানেই। লাশের প্রথম জানাজা সহ অন্য সব কার্যক্রম শেষে ওনাদের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর থানার নারিকেল বাড়িয়া গ্রামের উদ্দেশ্যে নিয়ে রওনা হন। এশার নামাজের পর ওনারা রওনা হয়েছিলেন। ওনার বাবার লাশের গাড়িতে ওনার বড় ভাই, মেঝো ভাই, ওনাদের সম্পর্কে এক মামা হতেন আলতাফ মামা, তো উনি এবং ওনার বড় ভাইয়ের একজন বন্ধু আলিম ভাই সহ এরকম আরও বেশ কয়েকজন। এর মধ্যে আরেকজন ছিলেন, মানে ওনার যে মেঝো ভাই তার নাম হচ্ছে আমিরুল ইসলাম বিদ্যুৎ ভাই। তো এরকম বেশ কয়েকজন মিলে ওনারা রওনা দিয়েছিলেন। সকলেই এই লাশের গাড়িতেই ছিলেন। বাড্ডা থেকে গাড়ি যখন মাওয়া ফেরিঘাটে পৌঁছে তখন রাত প্রায় 11টা। ফেরি পার হতে প্রায় আরও 2.5 ঘন্টা সময় লেগে যায়। ফেরি পার হয়ে যখন পুনরায় গাড়ি আবার চলতে শুরু করে তখন রাত প্রায় 1:30 বেজে যায়। যখন ভাঙার প্রায় কাছাকাছি চলে আসে গাড়ি, তখন ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। বাইরে প্রায় ঘন কুয়াশা, যেহেতু সময়টা শীতকাল ছিল। তো গাড়ির ভেতরে লাশের পাশে বসে আবির ভাইয়ের বড় ভাই কোরআন তেলাওয়াত করছেন, আর মেজো ভাই সহ অন্যান্যরা জিকির আজগার দোয়া দুরূদ পাঠ করছেন, আর আলতাফ মামা উনি সব কিছুর দিকে খেয়াল রাখছেন। গাড়ি তখন চলছে প্রায় 80 থেকে 90 কিলোমিটার পার আওয়ার স্পিডে। হঠাৎ করে ড্রাইভার সাহেব দেখেন গাড়ির সামনে রাস্তার উপর আড়াআড়িভাবে প্রকাণ্ড বড় একটা বাঘ রাস্তা রোধ করে শুয়ে আছে। ড্রাইভার সাহেব ছিলেন খুবই সাহসী, আর এদিকে আবির ভাইয়ের বড় ভাই উনি এমনিতেই খুব সাহসী এবং পরহেজগার ব্যক্তি। তো গাড়ির ভেতরে বসে সকলেই বিষয়টি দেখেছিলেন। বাঘটাকে দেখে ড্রাইভার গাড়ির গতি কমিয়ে রাস্তার
এক পাশ দিয়ে বাঘটিকে খুব সাবধানে এড়িয়ে আবার জোরে গাড়ি টান দেন। সবার সামনে আচমকা এরকম একটা বাঘ সামনে এসে পড়ায় সবাই তো বেশ অবাক হয়েছিলেন, ভয়ও পেয়েছিলেন। বাঘটাকে ক্রস করার পর সকলেই পেছন দিকে তাকিয়ে দেখেন যে বাঘটির কি অবস্থা। সকলেই দেখতে পান যে গাড়ির পেছনের দিকে যেই কাঁচ থাকে সেই কাঁচ দিয়ে দেখেছিলেন যে ওই বাঘটি মনে হলো আকাশের দিকে লাফ দিয়ে অদৃশ্য হয়ে গেল। যখনই সবাই এই দৃশ্যটা দেখলেন সকলেই আল্লাহু আকবার বলে চিৎকার করে ওঠেন। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমতে গাড়িটা পূর্ণ নিয়ন্ত্রণেই ছিল, কোনো বিপদ আপদ আল্লাহর রহমতে হয়নি আলহামদুলিল্লাহ। তো এক পর্যায়ে ভোর 4:30টার দিকে লাশ নিয়ে ওনারা নারিকেলবাড়িয়া ক্লাবের সামনে পৌঁছে যান, আর ভোর 5টার দিকে লাশ নিয়ে ওনারা বাড়িতে প্রবেশ করেন। 11ই নভেম্বর সকাল 10টায় ওনাদের বাড়িতে আবির ভাইয়ের বাবার লাশের তৃতীয় জানাজা শেষে ওনাদের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় তাকে। ঠিক ওই দিন ওনাদের বাড়ির সকলে তো শোকে কাতর, চারপাশে নির্জন শুনশান নীরবতা, তবুও অনেক লোকজন ছিল ওনাদের বাড়িতে। ওই দিন রাত 9টার দিকে আবির ভাইয়ের মামাতো ভাই ইউনুস নেবাই, এই ইউনুস নেবাই লাঠি ও টর্চ হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে আসেন এবং চিৎকার করতে থাকেন। তার বড় ছেলে সুমনকে ডাকতে থাকেন। তো বলছে, সুমন তাড়াতাড়ি বের হওয়া, মহিষ ছুটে গেছে, তাড়াতাড়ি আয়, মহিষ বাঁধতে হবে। চারপাশ ভেঙে চুরমার করছে মহিষ। বলে রাখা ভালো, এই ইউনুস নেবাই 8 থেকে 10টি মহিষ পালতেন। ইউনুস নেবাই এবং সুমন কাকা মহিষ বাঁধার জন্য সামনে কিছুটা এগিয়ে গেলে দেখেন তার থেকে বেশ কিছুটা দূরে পূব পাশে মহিষ বিভিন্ন গাছগাছালি ভাঙতে ভাঙতে সামনে কবরস্থানের পূর্ব পাশের দিকে খালের ওপারে রাস্তার দিকে এগিয়ে যাচ্ছে। তিনিও মহিষের পিছু নিতে নিতে আগাতে থাকেন আর কি, এগিয়ে যান। তবে কিছুতেই মহিষের সংস্পর্শে যেতে পারছিলেন না তারা, কোনোভাবেই ওই মহিষকে ধরতে পারছেন না। মনে হচ্ছে ওনাদের এই হাঁটার যে গতি এটা খুব একটা জোরে ছিল না। ওনারা চেষ্টা করছেন জোরে আগানোর জন্য, কিন্তু ওনাদের গতিটা মনে হচ্ছে খুবই স্লো। ওনারা চেষ্টা করেও খুব বেশি জোরে যেতে পারছেন না। তারা খেয়াল করে দেখেন যে চারপাশে হঠাৎ করে মনে হলো কোনো সারা শব্দ নেই, একদম নির্জন। এই মহিষগুলোকে আর দেখা যাচ্ছে না। মহিষগুলোকে আর দেখতে না পেয়ে এই ইউনুস নেবাই সুমন কাকাকে বলেন যে খালের পূর্ব পাশে আরেকটু ঘুরে দেখে আসি আয়। এর কিছুক্ষণ পর সুমন কাকা ও ইউনুস নেবাই খালের পূর্ব পাশে একটা চার রয়েছে, ওই চারের গোড়ায় এগিয়ে আসলে যখনই চার পার হবেন তখনই একটা ভয়ঙ্কর জিনিস দেখতে পান যে সাদা কাপড় জড়িয়ে এই চারের পূর্ব পাশে কিছু একটা শুয়ে আছে। ওই অবস্থায় সাদা কাপড় পরিহিত বস্তুটিকে দেখে এই ইউনুস নেবাই ও সুমন কাকা প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি করতে করতে দৌড়াতে বাড়ির ভেতরে চলে আসেন। ইউনুস নেবাই ওই রাত্রে তিনি নিজে কিংবা ওনাদের ঘরের কাউকে ঘরের বাইরে নামতে দেন নাই। সকলে জিজ্ঞেস করেছেন কি হয়েছে, তখন উনি বলেন যে বাইরে যাওয়ার দরকার নাই, আমরা ভয় পাইছি, তোমরা বাইরে বের হয়েও না। মহিষ ওটা পরেও ধরা যাবে, সমস্যা না, আমাদেরই এলাকা, ওই মহিষ কেউ নিবে না। আর মহিষ পরবর্তীতে ঘুরে ঘুরে বাড়িতে চলে আসবে। তো পরের দিন সকালবেলা তিনি উক্ত ঘটনা সম্পর্কে সকলকে অবহিত করেন। তবে ইউনুস নেবাই বাড়ির ছোট বাচ্চাদেরকে এই বিষয়ে কিছু বলতে মানা করে দেন, ছোট বাচ্চারা শুনলে আতঙ্কগ্রস্ত হতে পারে। তো এই ঘটনার পরে একটা ভয়ঙ্কর ও অজানা আতঙ্ক পুরো বাড়ির সকলকে গ্রাস করে। তবে বাড়ির বড়রা 3-4 জন মিলে রাতের বেলা বের হতো। এর প্রায় কয়েক মাস যাবৎ বাড়ির পূর্ব পাশের কবরস্থানের সামনে ওইখানে যে রাস্তাটা ছিল ওই রাস্তার সামনে থেকে অনেকেই হাঁটার সময় সাদা কাপড় গায়ে দিয়ে কিছু একটা শুয়ে থাকতে দেখে অনেকেই নাকি মারাত্মক ভয় পেয়েছেন। তার মধ্যে আবির ভাইয়ের বাড়ির যে ফল বাগান, নারকেল বাগান, সুপারি বাগান, কাঁঠাল বাগান দেখাশোনা করতেন যিনি জাহাঙ্গীর ভাই, এই জাহাঙ্গীর ভাই কিন্তু সেই মাহানুর সামারা ঘটনার জাহাঙ্গীর ভাই না, এটা আরেকজন ব্যক্তি আর কি। তো এই জাহাঙ্গীর ভাই, তারপরে বাড়ির পাশের সোভান মোল্লা, উনি সহ কিন্তু অনেকেই ভয় পেয়েছেন। তবে বাড়ির কবরস্থানের সামনে যে খাল রয়েছে ওই খালের সামনে একটা চার আছে, ওই চারের গোড়ায় মূলত এই জিনিসটাকে অনেকেই দেখেছে। তবে তার মুখ আসলে ওইভাবে কেউ দেখেনি।
আবির ভাইয়ের আম্মুর সম্পর্কে ভাতিজা হতো স্থানীয় মাদারতলা মসজিদের ইমাম, বর্তমানে মৃত নুরুল ইসলাম খলিফা হুজুরের সাথে ওনার আম্মু এই বিষয়ে আলাপ করলে তিনি আবির ভাইয়ের আম্মুকে বলেন, ফুপি, অনেক ধরনের ভয়ঙ্কর কিছু পিশাচ শ্রেণীর জিন রয়েছে, ওরা লাশের গাড়িতে আক্রমণ করে লাশ ছিনিয়ে নেয়। লাশ গোসল ও জানাজা দিয়ে যদি নিয়ে আসা হয় তাহলে লাশের ওরা কিছু করতে পারে না। হতে পারে এমন ভয়ঙ্কর শ্রেণীর কোনো পিশাচ এরা আক্রমণ করার চেষ্টা করেছিল, পারেনি। প্রথমে বাঘের রূপে ভয় দেখানোর চেষ্টা করেছে, পথ আগলে দাঁড়ায়। তার উপর যখন দেখলো কোনো কিছু হয়নি, তবে কোনো রকমে গাড়ির ড্রাইভার যদি ওই বাঘের উপর দিয়ে গাড়ি উঠিয়ে দিত তাহলে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারত। কারোরই আর বাঁচার সম্ভাবনা ছিল না, সকলেই হতাহত হতো। আর নিশ্চয়ই ওই ভয়ঙ্কর পিশাচ লাশের পিছু পিছু আসছে, নির্ধারিত একটা জায়গা পর্যন্ত আসতে পারলেও বাড়ির সামনে কবরস্থান থাকায় আর ওটা প্রবেশ করতে পারেনি। ওটা এভাবেই মানুষকে ভয় দেখিয়ে যাচ্ছে। পরবর্তী সময়ে হুজুর বিশেষ একটা পদ্ধতিতে রুকিয়া করেন। এরপরে আল্লাহর রহমতে পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। এরপর থেকে আর তেমন কোনো ঘটনা এই বিষয়ে ঘটেনি। ওনাদের অর্থাৎ এই আবির ভাইয়ের বাড়ির পাশের একজন লোক ছিলেন, নাম হচ্ছে মনসুর। এই মনসুর আলী, যাকে ওনারা নানা বলে ডাকতেন, উনি অনেক লম্বা একজন মানুষ ছিলেন। অনেকেই নাকি এই মনসুর আলী নানার বেশে এই সাদা কাপড় পরিহিত ব্যক্তিকে দেখেছেন। শুরুর দিকে চেহারা দেখা যেত না, কিন্তু পরবর্তীতে এই মনসুর আলী নানার বেশে অনেককেই ভয় দেখিয়েছে। এখন অবশ্য এটা ঘটে না, এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ঘটনার সাথে সম্পর্কযুক্ত আরও একটি ঘটনা আপনাদের সামনে এখন উপস্থাপন করব। এই ঘটনাটিও আমাদেরকে পাঠিয়েছেন এনামুল হক আবির ভাই। চলুন এই ঘটনাটি শুনে আসি। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এনামুল হক আবির ভাইয়ের পাঠানো নতুন আরও একটি ঘটনায়। তবে এই ঘটনাটি এই এপিসোডে ওনার শেষ ঘটনা। এরপরে মাশফিক ভাইয়ের ঘটনা আমরা বলবো, তারপরে রবি ভাইয়ের ঘটনা আমরা শেয়ার করব। চলুন ঘটনায় চলে যাই। ঘটনার সময়কাল 1997 সালের অগ্রহায়ণ মাস। অগ্রহায়ণ মাস তখন চলছে। রাজু ভাই পেশাগতভাবে একজন অ্যাম্বুলেন্স চালক। তো তিনি ঢাকা মেডিকেল কলেজ এলাকায় বসবাস করতেন। তিনি অধিকাংশ সময়ই রোগী পরিবহন করতেন, তবে লাশ পরিবহন খুবই কম করেছেন বলে তিনি জানিয়েছেন। তো এরকম একদিন তার মালিক ওসমান মিয়া তাকে সন্ধ্যার পরে জানান যে একটি লাশ নিয়ে যেতে হবে ঝালকাঠির রাজাপুরের তারাবুনিয়া গ্রামে, আর তাকে একাই যেতে হবে, দ্রুত যেন উনি রেডি হয়ে নেন। তো এরপর তিনি যখন ঢাকা মেডিকেলের সামনে আসছেন, জানতে পারেন যে লাশটি নিয়ে যাওয়া হবে। লাশটি একটি হিন্দু মেয়ের লাশ, তার বয়স 26-27 বছর হবে, যে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। লাশের ময়নাতদন্তের কাজ চলছে। হসপিটালের আনুষঙ্গিক কাজকর্ম এবং আইনগত প্রক্রিয়া শেষ হতে আরও ঘণ্টাখানেক লেগে যেতে পারে। একবার তিনি চিন্তা করলেন যে লাশ নিয়ে তিনি যাবেন না। এরপর ওই লাশের বাবার করুণ চাহনি ও আর্তনাদ এবং তার ওস্তাদ ও মালিক ওসমান মিয়ার কথা উনি ফেলতে পারছেন না। একরকম বাধ্য হয়ে সিদ্ধান্ত নেন ঠিক আছে উনি যাবেন। এরপর উনি সিদ্ধান্ত নেন যে হ্যাঁ, উনি লাশটি বহন করবেন। তিনিও তার গাড়িটাকে প্রস্তুত করেন লাশ বহন করার জন্য। রাত আনুমানিক 10টার কাছাকাছি সময় মেয়েটির লাশ একটি কফিন বন্দি করে তার বাবা ও সাথে থাকা কিছু আত্মীয় স্বজনরা গাড়ির কাছে নিয়ে আসেন। এক পর্যায়ে যখন লাশটি গাড়িতে তোলা হবে তখন হঠাৎ করে প্রচণ্ড দুর্গন্ধ বের হয়। লাশটি আসলে ওই ঢাকা মেডিকেলের মর্গে প্রায় 2 দিন ধরে পড়েছিল, তাই এত দুর্গন্ধ ছড়াচ্ছে। যাই হোক, রাজু ভাইয়ের কেমন যেন একটু গা গুলিয়ে আসে, মাথা ঝিমঝিম করে। তখন রাজু ভাইয়ের গাড়ির মালিক এবং রাজু ভাইয়ের এক সময়ের ওস্তাদ, মুরব্বী মানুষ ওসমান মিয়া, তিনি রাজু ভাইকে ধমক দিয়ে বলেন, এই রাজু, যা তুই চা পান খায় আয়, আর তুই আমি কি মরবো না? এরকম পরিস্থিতি আমাদের হতে পারে না, এসব ভাবলে চলবে? যা, তোর সাথে আমিও যাব, ভয় নাই, আমি গেলে তোর আর ভয় নাই তো? চল, আল্লাহর রহমতে ওস্তাদ শাকদের দুজন মিলে যাব। বুঝছি তুই ভয় পাইছিস, তোকে দিয়ে একা এই লোকদেরকে
ছাড়া যাবে না, আমিও যাব তোর সাথে। আর আমার এই সমস্ত লাশ টানার অনেক অভিজ্ঞতা আছে, আমি সব ভয় পাই না, চল। তো রাজু ভাই উনি একটু চা পানি খেয়ে আসেন। রাজু ভাইয়ের গাড়ির সাথে একজন হেল্পার থাকতো, তার নাম হচ্ছে হেলাল। ওই হেলাল ছেলেটা আবার ওই সময় বা ওই দিন অনুপস্থিত ছিল। যেহেতু অনুপস্থিত ছিল এই জন্য রাজু ভাই আসলে একাই ছিলেন। আর তার মালিক ওসমান মিয়া, উনিও যখন দেখলেন রাজু ভাইয়ের এই অবস্থা, প্রতিমধ্যে একটা ঝামেলা হয়ে যেতে পারে, এই জন্য উনি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো যাই হোক, রাজু ভাই আধা ঘন্টা বিশ্রাম নিয়ে মাথায় একটু তেল পানি দিয়ে এসে চা পানি খেয়ে এসে উনি এখন প্রস্তুত যাওয়ার জন্য। এর মধ্যে কি হয়েছে, এই যেই লাশটি, এই লাশটি পুনরায় অন্য আর একটা ভালো মানের কফিনে ভরা হয়েছে, কিছু সুগন্ধি, তারপর কর্পূর, তারপর আগরবাতি, এই জিনিসগুলো চারদিকে রাখা হয়েছে, আগরবাতি ধরিয়ে দেওয়া হয়েছে যাতে করে এই লাশের গন্ধটা না পাওয়া যায়। তো রাজু ভাই গাড়ি স্টার্ট করেছেন, তার পাশেই তার ওস্তাদ ওসমান মিয়া, আর গাড়ির ভেতরে ওই লাশের সাথে মৃত মেয়েটির বাবা, এরকম কয়েকজন ছিলেন আর কি। তো যাই হোক, ওনারা রওনা দিয়েছেন ঝালকাঠির রাজাপুরের তারাবনিয়া গ্রামের উদ্দেশ্যে। রাত তখন প্রায় 11টা। রাজু ভাইয়ের ওস্তাদ এই ওসমান মিয়া রাজু ভাইকে গাড়ি দ্রুত টানতে বলেন। রাত আনুমানিক 12:30টার দিকে তারা মাওয়া ফেরিঘাটে পৌঁছান। ভাগ্যক্রমে অল্পের জন্য ফেরিটা পেয়েও যান, আর ফেরিটা পেয়ে যাওয়ার কারণে ঘণ্টাখানিক সময় তাদের বেঁচে যায়। মানে ফেরিটা ছাড়বে ভাব এমন সময় ওনারা ওখানে উঠে যান, আর ওই সময় জ্যামও ছিল না। এক পর্যায়ে তারা ফেরি পার হয়ে রাত প্রায় 1:30টার দিকে নদীর ওপারে পৌঁছে যান। এরপর দ্রুত গাড়ি টানতে থাকেন প্রায় 100 কিলোমিটার/আওয়ার স্পিডে। এরকম প্রায় আরও আধা ঘন্টা গাড়ি চালানোর পর হঠাৎ করে গাড়ির সামনে বড় একটা কালো কুকুর পড়ে যায়। রাতের বেলা এরকম কালো কুকুর হুটহাট চলাফেরা করতেই পারে। তো গাড়ি হঠাৎ করে ব্রেক করতে চাইলেও রাজু ভাইয়া সেটা পারেননি, উনি কুকুরের উপর দিয়ে উঠিয়ে দেন। তখন মনে হয়ে গেল গাড়ির একটি চাকা পাংচার হয়ে গেছে। হঠাৎ করে এই ধরনের একটা ঘটনার প্রেক্ষাপটে রাজু ভাই মনে করেছেন এখনই বড় ধরনের কোনো বিপদ ঘটবে, তবে আল্লাহর রহমতে কোনো ঘটনা ঘটেনি। গাড়িটা তার ওস্তাদ থামাতে বলেন। ওনার ওস্তাদের হাতে থাকা 5 ব্যাটারির একটি টর্চ লাইট এবং একটি লোহার রড নিয়ে উনি নিচে নামেন। নেমে উনি বলেন যে রাজু, তুই গাড়ির ভিতরে চুপ করে বসে থাক, নিচে নামিস না। উনি নামার পর সব কিছু ভালো করে চেক করছেন, নিচে টায়ারের দিকে আলো দিয়েছেন, ইঞ্জিনের দিকে আলো দিয়েছেন, দেখেন যে না, কিছু নাই। হঠাৎ করে উনি যেই না গাড়ির পেছন দিকে তাকিয়েছেন, দেখেন সেই বিশাল কালো কুকুরটি এক দৃষ্টিতে এই ওসমান মিয়ার দিকে তাকিয়ে আছে। তার মানে হচ্ছে ওই কালো কুকুরটার কিছুই হয় নাই। তখন ওস্তাদ ওসমান মিয়া উনি ওই কুকুরটার দিকে লাইট ধরে লোহার রডটি নিয়ে আয়াতুল কুরসি পড়তে পড়তে ওই কুকুরটার দিকে তেড়ে যান। কুকুরটিও আস্তে আস্তে পাশে থাকা ঝোপঝাড়ের ভিতরে মিলিয়ে যায়। এক পর্যায়ে ওস্তাদ গাড়িতে ফেরত আসেন এবং দেখেন লাশের সাথে থাকা অন্য লোকজনগুলো অজ্ঞানের মতো হয়ে গেছেন, মানে তার জ্ঞান নাই, গভীর ঘুমে তারা অচেতন। কারণ হচ্ছে টানা 2 দিন এই লাশটি নিয়ে তারা ব্যস্ত ছিলেন, ঘুম নাই, কিচ্ছু নাই, খাওয়া দাওয়াও নাই, যার কারণে এই যে ঘটনাটা ঘটে গেল এদিকে ওনাদের কোনো হুশই নাই। ওস্তাদ রাজু ভাইকে বলেন, রাজু গাড়ি চালা, যা কিছু দেখবি ভয় পাবি না, সমস্যা হবে মনে রাখিস, এরকম হাজারো সমস্যার সাক্ষী আমি, এরকম হাজারো সমস্যা আমি ফেস করছি, মুখোমুখি হয়েছি, আল্লাহর রহমতে সমাধানও করছি, আল্লাহর উপর ভরসা রাখ, চল। এই বলে তারা আবার গাড়ি চালানো শুরু করেন। এক পর্যায়ে এই রাজু ভাই দেখেন যে তার ওস্তাদ তিনিও মনে হচ্ছেন একটু তন্দ্রাচ্ছন্ন ভাব হয়ে গেছে। আর এই সময়ে গাড়ির লুকিং গ্লাসে রাজু ভাই দেখতে পান ওই যে কালো কুকুরটি প্রচণ্ড গতিতে গাড়ির সাথে পাল্লা দিয়ে যেন দৌড়ে দৌড়ে এগিয়ে আসছে, অথচ তার গাড়ি চলছে প্রায় 100 কিলোমিটার স্পিডে। একটি কুকুর কিন্তু এত জোরে দৌড়াতে পারে না। তার ওস্তাদ তো খুব শক্ত মানুষ, কিন্তু তার ওস্তাদও একটু তন্দ্রাচ্ছন্ন ভাব তার চলে আসছে, উনি একটু ঝিমাচ্ছেন। রাজু ভাই তখন বলেন যে ওস্তাদ দেখেন দেখেন, আমি যেটা দেখি আপনিও সেটা দেখেন কিনা। তখন তার ওস্তাদ ওসমান মিয়া উনি তন্দ্রাচ্ছন্ন ভাব থেকে জেগে ওঠেন, উনিও লুকিং গ্লাসে দেখেন একই অবস্থা। উনি বলেন, রাজু তুই গাড়ি চালা, আর উনি জিকির করতে থাকেন। এইভাবে চলছে। কখনো কখনো ওই কুকুরটিকে দেখা যায়, আবার দেখা যাচ্ছে নাই। এইভাবে চলছে। রাত হয়তো বা তখন 3টা 3:30 আনুমানিক হবে আর কি। ওনার ওস্তাদ আবারও একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন।
রাজু ভাই টের পান গাড়ির ভেতর থেকে চাপা কান্নার আওয়াজ আসছে আর ছপাত ছপাত শব্দ হচ্ছে। উনি যেই না পিছন দিকে একটু তাকিয়েছেন অমনি দেখেন এই মেয়েটির লাশ উঠে বসে কান্না করছে আর নিজের শরীরের মাংসগুলো ছপাত ছপাত করে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই দেখে এই রাজু ভাই ওরে বাবা গো, ওরে মা গো বলে এমন জোরে চিৎকার শুরু করেন, এক পর্যায়ে গাড়ির নিয়ন্ত্রণ প্রায় হারিয়ে ফেলেছেন। এমন অবস্থায় এই রাজু ভাইয়ের ওস্তাদ উনি রাজু ভাইকে কষিয়ে মেরেছেন এক চর এবং বলেছে এই চুপ থাক। এরপর ওনার ওস্তাদ পিছনে ঘুরে এই একই দৃশ্য দেখেছেন, কিন্তু দৃশ্য দেখে উনি আর ভয় পাননি। ওই যে ওনার কাছে একটা লোহার রড ছিল, ওই রডটি দিয়ে ওই মেয়েটার ডেড বডির উপরে একটা আঘাত করেছেন। মেয়েটি তো বসেছিল আর নিজের মাংস নিজে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। যেই না ওই লোহার আঘাতটা লাগে সাথে সাথে ওই লাশটি স্বাভাবিক হয়ে যায়, আগের মতোই শুয়ে পড়ে, একদম স্বাভাবিক। এদিকে তার সাথে থাকা আত্মীয় স্বজন কিন্তু গভীর ঘুমে বিভোর হয়ে আছে। রাজু ভাই ওই সময়ে এতটাই ভয় পেয়েছিলেন যে সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব হয়ে ওঠে না। এক পর্যায়ে কোনো রকমের ভাঙা বরিশাল মহাসড়কের ভোমরাকান্দি মুকসুদপুর হাইওয়ের ওই জায়গাটাতে চলে আসেন। কয়েকটি দোকানপাট খোলা দেখে ওখানে গাড়িটা পার্ক করেন। এক পর্যায়ে তার ওস্তাদ আরও কিছু মানুষকে ডাক দিয়ে নিয়ে আসেন। এই সময় সকলেই দেখেন যে মেয়েটির শরীরের বেশ কিছু অংশ আধা খাওয়া অবস্থায় পড়ে আছে, তবে লাশটা কিন্তু কফিনের মধ্যেই রয়েছে। মেয়েটি যখন উঠে বসেছিল তখন কফিনের ডালাটা কিন্তু খুলে গিয়েছিল, আর কফিনের ডালাটা যে খুলে গিয়েছিল এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে মেয়েটি যখন আবার কফিনের মধ্যে শুয়ে পড়ে তখন ডালাটা আপনা আপনি উপরে চলে আসছিল, তবে ডালাটা যে লোহা দিয়ে লাগানো ছিল সেই লোহার বন্ধনীটা এখন আর নাই। যাই হোক, রাজু ভাই তো ভয় পেয়েছেন। তার ওস্তাদ ওসমান মিয়া দেখলেন রাজুকে দিয়ে এখন আর গাড়ি চালানো সম্ভব না। তিনি রাজু ভাইকে বলেন যে রাজু তুই আমার সিটে বস, আমি গাড়ি চালাবো। আসলে রাজু ভাই এতটা ভয় পেয়েছিলেন তিনি কোনো কথাই বলতে পারছিলেন না, তিনি শুধু চুপচাপ বসেছিলেন। তো এরপর ওনারা রওনা শুরু করেন। তার ওস্তাদ বলেন যে রাজু শোন, এরকম হাজারো অভিজ্ঞতা আমার আছে, কখন কি করতে হবে তা আমি জানি, সুতরাং ভয় পাস না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন, আর আমার তো অভিজ্ঞতা আছে, ভয় পাস না। এরপর তারা লাশ নিয়ে আবার রওনা শুরু করেন। রাজু ভাইয়ের ওস্তাদ নিজেই গাড়ি ড্রাইভ করছিলেন। রাত তখন হয়তো বা 4টা বাজে। তাদের গাড়ি গৌর নদী পার হয়ে জনমানব শূন্য একটি এলাকা অতিক্রম করার সময় রাজু ভাই দেখলেন রাস্তার মাঝ বরাবর হঠাৎ একজন বৃদ্ধ মহিলা একদম সোজা হয়ে হেঁটে যাচ্ছেন। তারা এত হর্ন দিচ্ছেন কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। রাজু ভাইয়ের ওস্তাদ কী করেছেন, সরাসরি ওই মহিলার উপর দিয়ে গাড়ি উঠিয়ে দিলেন। প্রবল বেগে একটা ঝাঁকুনি অনুভূত হলো, তবে কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রাজু ভাই পেছন দিকে তাকিয়েছিলেন। পেছন দিকে তাকানোর পর দেখলেন যে ওই মহিলার কোনো অস্তিত্বই নাই। উনি বুঝতে পেরেছিলেন যে এটা কোনো স্বাভাবিক মহিলা না, তার ওস্তাদ কোনো মানুষের উপর দিয়ে গাড়ি উঠায় নাই। উনি যেটা করেছেন বুঝে শুনেই করেছেন। এটা ভয়ঙ্কর কোনো একটা পিশাচ শ্রেণীর জিন ছিল। তো যাই হোক, এক পর্যায়ে রাজু ভাইয়েরা সকাল 6:30টার দিকে মেয়েটির লাশ নিয়ে তাদের বাড়িতে পৌঁছান। তারপর ওখানে লাশ নামিয়ে রেখে গাড়িটি ভালো করে ধুয়ে মুছে রাজু ভাইয়ের ওস্তাদ রাজু ভাইকে স্থানীয় মসজিদের এক হুজুরের কাছে নিয়ে গেলে হুজুর তাকে ঝাড়ফুঁক করে দেন। পরবর্তী সময় তারা ঢাকায় ফিরে আসেন। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো রাজু ভাই এরপর থেকে আর কখনো লাশের গাড়ি পরিবহন করেন নাই বা লাশ নিয়ে উনি কখনো কোথাও যান নাই। উনি ওই অ্যাম্বুলেন্সের চাকরিটাই ছেড়ে দেন। রাজু ভাইয়ের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার একটি গ্রামে। মেয়েটির পরিচয় সম্পর্কে যতটুকু জানা যায় সেটা হচ্ছে যে এই মেয়েটি বেশ সম্ভ্রান্ত একটি পরিবারের মেয়ে, শিক্ষিত ছিলেন, দেখতে শুনতেও অনেক ভালো ছিলেন। বরিশালের বিএম কলেজ থেকে ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বিসিএসের জন্য ট্রাই করছিলেন। এর মাঝে তার বিয়ের কথাও পাকাপাকি হয়ে যায়। যে ছেলেটির সাথে তার বিয়ের কথা চলছিল সেই ছেলেটির সাথেও তার অনেক বছরের সম্পর্ক ছিল। তারই ধারাবাহিকতায় পারিবারিকভাবে বিয়ের কথা পাকাপাকি হয়ে যায়। সবচেয়ে কষ্টের বিষয় হলো মেয়েটির যেদিন বিয়ে হওয়ার কথা তার ঠিক আগের দিন এই ছেলেটি ঢাকায় এক সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হয়। যাকে নিয়ে মেয়েটির এত স্বপ্ন ছিল সেই ছেলেটির আকস্মিক এই মৃত্যুতে মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়ে মেয়েটি। এক পর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, এ পাশে ও পাশে ঘুরে বেড়ায়, এলোমেলো ঘুরে বেড়ায়।
আর এরকম শিক্ষিত একটা মেয়ের এরকম একটা করুণ পরিণতি পরিবারের সদস্যরা মেনে নিতে পারছিলেন। তারা তাদের মতো করে চিকিৎসা করছিলেন। এলাকার কিছু দুষ্টু ছেলে পেলেও ওই মেয়েটিকে খুব বিরক্ত করছিল। এমনিতেই মেয়েটি মানসিক ভারসাম্যহীন, মানসিকভাবে প্রচণ্ড আঘাত পেয়েছে, এরপর আবার ছেলেপেলেরা বিভিন্নভাবে বিরক্ত করছে। মেয়েটি কি করেছিল, সে এ সমস্ত ধকল সইতে না পেরে একটা পর্যায়ে বিষ খেয়ে আত্মহত্যা করে। মূলত তাকে নিয়ে যাওয়া হয় প্রথমে শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটালে, তারপর ঢাকাতে রেফার করা হয়। ঢাকাতে সে মৃত্যুবরণ করে। মৃত্যুর পর 2 দিন অতিবাহিত হয়ে যায়। এরপরই তাকে নিয়ে আসা হয়। তো এই যে মেয়েটি যিনি মারা গেলেন, তার বিস্তারিত ঠিকানা, তার বাবার নাম, তার নাম, এটা এনামুল হক আবির ভাই বলেছেন। এতটুকু বলছি, এই মেয়েটির আপন ছোট বোন বর্তমানে উনি একজন সহকারী জাজ হিসাবে কর্মরত রয়েছেন। এই জন্য বিস্তারিত আমরা কিছু বললাম না, পারিবারিক মর্যাদা ক্ষুণ্ণ হবে এই কারণে, আর বলার প্রয়োজনও নাই, নিশ্চয়ই লিসেনাররা বুঝতে পেরেছেন। তবে এতটুকু বলবো, আসলে মানুষের জীবনে কখন কি হয়ে যায়, মানুষের অনেক স্বপ্ন নিমিষেই ধূলিসাৎ হয়ে যেতে পারে। মেয়েটি এমনভাবে মানসিকভাবে ভেঙে পড়েছিল, বিশেষ করে তিনি যখন বিষ খেয়ে আত্মহত্যা করেন, উনি মানসিকভাবে মোটেও স্টেবল ছিলেন না। উনি বুঝে খেয়েছিলেন আর না বুঝে খেয়েছিলেন, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। তো এভাবেই মেয়েটির স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল। মানসিক ধকল সইতে না পেরে উনি আত্মহননের পথ বেছে নেন। আমরা চাই না এরকম ঘটনা আর কারোর সাথে ঘটুক। আপাতত দৃষ্টিতে এটি একটি অ্যাম্বুলেন্স কেন্দ্রিক ভয়ের ঘটনা মনে হলেও মেয়েটির মৃত্যুর পেছনে খুবই করুণ একটি ব্যাপার জড়িত রয়েছে। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। এখন মাশফিক ভাইয়ের অ্যাম্বুলেন্স কেন্দ্রিক এমন একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। আমি এতটুকু বলবো যে এই ঘটনা শোনার শুরুর দিকে আপনারা বুঝতেই পারবেন না এই ঘটনাটা কোন দিকে মোড় নিচ্ছে। চলুন চলে যাই মাশফিক ভাইয়ের ঘটনায়। আবারও প্রিয় লিসেনার্স, আবারও ফিরে এলাম আমাদের এবারের ঈদ স্পেশাল আয়োজনের চতুর্থ ধাপের নতুন আরও একটি ঘটনায়। চলুন শুনে আসি মাশফিক ভাইয়ের পাঠানো সেই ঘটনাটি। মাশফিক ভাইয়ের বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট থানায়। উনি যে ঘটনাটি শেয়ার করেছেন, এই ঘটনাটি যার সঙ্গে ঘটে সম্পর্কে তিনি মাশফিক ভাইয়ের মামা হন। তার নাম হচ্ছে তাহের। ওনাদের পাশের গ্রামেই এই তাহের মামার বসবাস। তিনি মূলত একজন ড্রাইভার। আগে অ্যাম্বুলেন্স চালাতেন, এখন ট্রাক চালান। অ্যাম্বুলেন্স চালানো বাদ দেওয়ার পেছনে রয়েছে এক রোমহর্ষক ভৌতিক ঘটনা। অ্যাম্বুলেন্স চালানো তার জীবনে নিয়ে এসেছিল এক বিভীষিকা। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে চিন্তা করেছিলেন জীবনে আর ড্রাইভিং পেশায় ফিরবেনই না, কিন্তু পেটের দায়ে জীবিকা নির্বাহের জন্য এখনও রয়েছেন এই ড্রাইভিং পেশায়, কিন্তু সেটা অ্যাম্বুলেন্স না, এখন তিনি ট্রাক চালান। একদিন এই মাশফিক ভাই তাহের মামার এলাকায় বসে আড্ডা দিচ্ছিলেন রাতের বেলা। তখন তাহের মামা বাড়িতে যাচ্ছিলেন ওই পথ দিয়ে। মামা পথে ওনাদেরকে দেখে বললেন, এই মামা এত রাত্রে কী করো, যাও যাও বাড়ি যাও, ঘুমাও, রাত বেরোতে চলাফেরা করা উচিত না। তখন এই মাশফিকে বললেন, মামা তুমি তো ড্রাইভিং পেশায় আছো, তুমিও কি রাত্রে ভয় পাও নাকি? তো মামা একটু হেসে দিয়ে গম্ভীর সুরে বললেন, আর ভয়ে ভয়ে তো আমার জীবনটাই চলে যাচ্ছিল। তখন মাশফিক ভাই বললেন যে, মামা এই কথা বললে কেন, কোনো ঝামেলা হয়েছিল নাকি? তখন মামা বললেন, জীবনে কখন কোথায় যে কিসের সাথে দেখা হয়ে যায় বলা মুশকিল, কখন কে কোন ঝামেলায় পড়ে যায় এটাও বলা মুশকিল। বিপদ যদি কপালে থাকে সেটা বাড়ি পর্যন্ত পৌঁছে যায়, হেঁটে হেঁটে পৌঁছে যায়, নিজেও টের পাওয়া যায় না যে আসলে মানুষ কোন বিপদে পড়তে যাচ্ছে। এই সমস্ত কথা শুনে মাশফিক ভাইয়ের কৌতূহল আরও বেড়ে যায়। তো তিনি মামাকে বললেন যে, মামা বলো না তোমার অভিজ্ঞতার কথা আমরা একটু শুনি। তখন মামা বললেন যে, এগুলো অভিজ্ঞতা না রে ভাগিনা, এগুলো হলো পাপ, পাপ পাপ করছিলাম, এই জন্য হচ্ছে এই বিপদে পড়ছিলাম, এসব কথা মুখে না আনাই ভালো। তখন মাশফিক ভাই সহ ওনার পাশে থাকা আরও 2 জন এলাকার ভাই ছিলেন, তারাও খুব করে ধরলো তাহের মামাকে। আর মাশফিক ভাই বুঝতে পেরেছিলেন মামার দারুণ কোনো অভিজ্ঞতা হয়তো বা আছে। তবে ওনাদের কাছে সেটা দারুণ হলো, মামার কাছে সেটা ছিল এক বিভীষিকার নাম।
মামাকে তো ওনারা অনেক জোরাজুরি করেন। একটা সময় মামা বললেন, আচ্ছা ঠিক আছে, রাত তো এখন 12টা বাজে, কালকে বিকালে তোমরা আসো, তখন বলবো, এখন আর বলবো না, এখন শরীরটাও ভালো লাগছে না, ঘুম আসছে, বাড়িতে যাই, তোমরা বাড়িতে যাও। আসলে মাসিক ভাইরা যেই জায়গাটাতে বসে আড্ডা দিচ্ছিলেন ওখানে একটা কালভার্ট রয়েছে, যেটাতে রাতের বেলা এখনও নাকি মানুষ ভয় পায়। তো যাই হোক, ওনারা কালকে আসবেন বলে মামার কাছ থেকে বিদায় নিয়ে ওনারাও বাড়িতে চলে যান, মামাও বাড়িতে চলে যান। পরদিন বিকালবেলা সেই কালভার্টে ওনারা চলে আসেন। কালভার্ট থেকে 300 মিটার দূরে মামার বাড়ি। মামার বাড়ির এক পাশে বাঁশঝাড় আর আরেক পাশে রয়েছে অনেকগুলো তাল গাছ। তো ওনারা কালভার্টের দিকে গেলেন বিকাল 4টার দিকে। এর কিছু সময় পর মামাও আসলেন, আর মাসিক ভাই তো ভেতর ভেতর অনেক এক্সাইটেড ছিলেন। যাই হোক, মামা ওনার মতো করে বলতে শুরু করলেন। মামার বর্তমান বয়স 40-42 বছর। ছোটবেলা থেকে ওনার গাড়ি চালানোর খুব নেশা ছিল। প্রথম দিকে বাসের হেল্পারি করতেন, খুলনা টু মাদারীপুর এই রুটের যে বাস আছে সেই বাসে। এভাবে করতে করতে একটা সময় বাস চালানো শিখে গেলেন। 3 মাস বাস চালালেনও, কিন্তু বাস চালানো আসলে মন ভরছিল না। একবার খুলনার সোনাডাঙ্গা মোড়ে বসে চা খাচ্ছিলেন, তখন আরেক ড্রাইভার বন্ধু তাকে বললেন যে, কিরে তাহের, ড্রাইভিং কেমন লাগে? তখন মামা বলেন যে, ভালো, কিন্তু ভাই আমার না পোষায় না, এত অল্প টাকা আমার পোষাচ্ছে না, কি করা যায়? তখন মামার বন্ধু বললেন, তাহের তুই এক কাজ কর, তো যদি না পোষায় তুই অ্যাম্বুলেন্স চালা। খুলনায় তো অনেক রুগী, খুলনা যে মেডিকেল রয়েছে সেখানে অনেক রুগী আসে, বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হয়, কখনো কখনো খুলনা থেকে ঢাকায় নিয়ে যেতে হয়, বেশ ভালো টাকা পাওয়া যায় ওখানে যারা অ্যাম্বুলেন্স চালায়। ওরা অল্প সময়ে ভালো অনেক কিছু করছে আর কি। আর তোর রুগী পেতে কোনো অসুবিধা হবে না, পোষাবেও ভালো। সপ্তাহে 1-2টা ট্রিপ দিলেই সারা সপ্তাহে বাস চালানোর যেই টাকা সেটার থেকে আর বেশি চলে আসবে। তখন সাল 2009। তাহের মামা তার এক পরিচিত একজনের সাথে কথা বলে একটা অ্যাম্বুলেন্স ঠিক করলেন। অ্যাম্বুলেন্স আসলে ভাড়ায় চালাবেন, আর একজন মালিক উনি নিয়ে ভাড়ায় চালাবেন। তো উনি অ্যাম্বুলেন্স চালানো শুরু করেন। সব কিছু মোটামুটি ভালোই যাচ্ছিল, রুগীও পাচ্ছিলেন টুকটাক, এটা পুষিয়েও যাচ্ছিল। মাঝে মাঝে আশেপাশের জেলাও রুগী নিয়ে যেতেন, তবে খুব একটা দূরে যেতেন বিষয়টা এরকম না। সবসময় ওনার সাথে একটা ছোট ভাই ছিলেন, ছোট ভাই বলতে এলাকার ছোট ভাই আর কি। সে তার হেল্পার হিসাবে ছিল, বেশ ভালোই কাটছিল দিন, রিল্যাক্সেই দিন কাটছিল। আস্তে আস্তে রুগী নিয়ে ওনারা দূর দূরান্তেও যাওয়া শুরু করলেন। প্রথম দিকে পথঘাট এত না চিনলেও আস্তে আস্তে মোটামুটি রুগী নিয়ে অনেক দূরে দূরে যাচ্ছিলেন, কোনো সমস্যা হচ্ছিল না, আয়ও বেশ ভালোই হচ্ছিল। মাঝে কয়েকবার ওনার হেল্পারকেও পাল্টেছেন। 2009 সালের ডিসেম্বর মাসের প্রথম দিকের ঘটনা, তখন মারাত্মক ঠান্ডা পড়েছে, কয়েকদিন রোদই ওঠে নাই, খুব ঠান্ডা। খুলনা সদর হসপিটাল থেকে রাত 8টার দিকে খুলনা মেডিকেল হসপিটালে একজন রুগী নিয়ে গিয়েছেন। রুগী নামিয়ে দিয়ে ভাবলেন যে রাতের বাসে বাড়িতে চলে যাবেন, শরীর একটু জ্বর ছিল। ওনার হেল্পারের বাসা ছিল খুলনার টুটপাড়া এলাকায়। তো ওকে বলেছেন যে তুই বাড়ি যা, আমি গাড়িটা এখানে কোথাও পার্কিং করে আমিও বাড়ি চলে যাব, কারণ শরীরটা ভালো লাগছে না, গায়ে জ্বর জ্বর ভাব। তখন ওনার হেল্পার চলে গেছেন। তো উনি গাড়িটা মেডিকেলের এক জায়গায় রেখে সামনের সাইডের যে সিটগুলো সেগুলো ঝাড়ছেন। রাত আনুমানিক তখন 9টা। প্রচণ্ড শীত হওয়ার কারণে আশেপাশের লোকজন কম হাঁটাচলা করছে। তারপরেও হসপিটালের সামনে থাকার কারণে টুকটাক লোকজন তো থাকেই সবসময়, কিন্তু অন্য অন্য রাস্তাগুলোতে লোকজন খুবই কম, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়ছে। হঠাৎ করে পেছন থেকে ও ভাই ও ভাই বলে একটা মেয়েলি কণ্ঠে ডাক শোনা গেল। তো উনি পেছন দিকে তাকিয়েছেন, দেখা গেল এই তাহের মামার বয়সী একটা মেয়ে দাঁড়িয়ে আছে, গায়ে কালো রঙের একটা জামা, মুখটা শ্যামল বর্ণের, আর কনকনা শীতেও মেয়েটা স্বাভাবিক জামা কাপড় পরা। যেখানে সবাই অনেক ভারী ভারী জামা কাপড় পরে আছে, মেয়েটা একদম স্বাভাবিক জামা কাপড় পরা, মনে হচ্ছে তার ঠান্ডাই লাগছে না। মেয়েটা বলল, ভাই একটা খুব বিপদে পড়ছি, আমার শাশুড়ি মারা গেছে, এখন তার লাশটা নিয়ে বাড়িতে যেতে হবে, অ্যাম্বুলেন্স খুঁজতেছি কিন্তু পাচ্ছি না, আপনি যাবেন? তখন তাহের মা বললেন যে আচ্ছা বলেন তো কোথায় যেতে হবে আগে শুনি, তারপর সিদ্ধান্ত নেব। তখন ওই মেয়েটা বলল, মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় যেতে হবে। এত দূরে যেতে হবে শুনে সাথে সাথেই তাহের মামা না করে দিলেন। এমনিতেই রাত হয়ে গেছে, তারপর হেল্পারও চলে গেছে, আবার শরীরেও জ্বর জ্বর ভাব, আবার যে ঠান্ডা পড়েছে, সব মিলে উনি না করে দিয়েছেন। কিন্তু মেয়েটা অনেক অনুনয় বিনয় করতে লাগলেন। এদিকে তাহের মার মনটা কোনো কিছুতে টানছিল না ওদিকে যাওয়ার জন্য। মাগুরায় উনি অনেকবার গিয়েছেন, মেইন রাস্তাগুলো চেনেন, কিন্তু ভিতরের দিকে উনি কখনো যান নাই, ওইদিকে উনি চেনেন না।
তাছাড়া এমনিতেই রাত হয়ে গেছে, আবার রোডে চুরি ছিনতাই ডাকাতি হয়, অনেক দূরের পথ। মেয়েটি বুঝতে পারছে যে তাহের মামা যাবেন না। অনেক জোরাজুরির একটা পর্যায়ে মেয়েটি কী করে, খপ করে তাহের মামার হাত চেপে ধরে এবং কান্নাকাটি করে দেয়। মেয়েটি যখন তাহের মামার হাত ধরে তখন একটা জিনিস খেয়াল করলেন তাহের মামা, মেয়েটির হাত অনেক ঠান্ডা, আর মেয়েটির হাতে বেশ বড় বড় লোমও রয়েছে। তো ঠান্ডা হওয়ার একটা কারণ তাহের মামা চিন্তা করলেন যে এমনিতে তো বাইরে খুব ঠান্ডা পড়েছে, আর মেয়েটি তো একদম স্বাভাবিক জামা কাপড় পরা, তার হাতের কোনোই পর্যন্ত বের করা, এমনিতে হয়তো বা এরকম ঠান্ডা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু হাতে এত বড় বড় লোম, বিষয়টা উনি চিন্তা করলেন থাকতেই পারে, আর এত কিছু দেখার সময় আর কই। তো যাই হোক, এর ভিতর মেয়েটা তো কান্নাকাটি করছেই। তো মেয়েটার এমন কান্নাকাটি দেখে আর বিপদ দেখে তাহের মামার মনটাও নরম হয়, যদিও বা ওনার আসলে যেতে মনে মনে সায় দিচ্ছিল না। মেয়েটাকে সান্ত্বনা দিয়ে তাহের মামা বললেন যে আচ্ছা আপনি কান্না বন্ধ করেন, আপনার সাথে আর কে আছে, মানে লাশের সাথে আর কে আছে? মেয়েটি বলে কেউ নাই, হাসপাতালে তার শাশুড়ি মারা গেছে, এখন এই মেয়েটাকেই এই লাশ নিয়ে যেতে হবে বাড়িতে, আর মেয়েটার স্বামী ঢাকাতে থাকে, সে আসতে পারবে না। তো মেয়েটা বলে আপনি চলেন, আমি টাকা বাড়াই দিব। তখন ওই মেয়েটা তাহের মামাকে 10,000 টাকা দেওয়ার কথা বলে। তখনকার সময়ে 4 থেকে 5,000 টাকা ছিল খুলনা থেকে মাগুরা, সে লাশ নিয়ে যাক আর যায় কিছু নিয়ে যাক, এর থেকে বেশি মানে সর্বোচ্চ 5,000 টাকা, এর উপরে কোনোভাবেই না। কেউ যদি বেশি নেয়ও এর উপরে আসলে কেউ চায় না। এদিকে ডাবল টাকার কথা শুনে তখন মনের মধ্যে একটু সায় দেওয়া শুরু করে তাহের মামার। বারবার মনে হচ্ছিল এই রাত্রে এত পথ একা একা যাব, সব রাস্তা তো চিনিও না। তারপর কেন যেন একটা মোহে পড়ে রাজি হয়ে গেলেন টাকার কথা চিন্তা করে। তখন উনি মেয়েটাকে বললেন আচ্ছা লাশটা কোথায়? তখন মেয়েটা এই তাহের মামাকে একটু দূরে হাত দিয়ে একটা স্ট্রেচার দেখায়, বলে যে ওই স্ট্রেচার ওইখানে। তো ওই সাইডটায় লাইটের আলো খুব কম থাকা, একটু অন্ধকারই দেখাচ্ছিল। মেয়েটি বলল যে হাসপাতালের লোক লাশটা এখানে দিয়ে গেছে, চলেন লাশটা ধরে গাড়িতে উঠাই। তো তাহের মামা মেয়েটার সাথে লাশের দিকে এগিয়ে গেলেন। ওই সময় ওইখানে আশেপাশে কোনো মানুষ ছিল না। লাশের কাছে গিয়ে দেখা গেল যে আরে এই লাশটা হোগলা পাতা দিয়ে মোড়ানো। তখন এই তাহের মামা মেয়েটাকে বলেন যে আচ্ছা এই লাশ হোগলা পাতা দিয়ে মোড়ানো কেন? তো মেয়েটা বলে লাশের অবস্থা খারাপ হয়ে গেছিল, তো তাই হাসপাতাল থেকে পলিথিনে প্রথমে মুড়িয়ে দিয়েছে, এরপর এই হোগলা দিয়ে বেঁধে দিয়েছে। তখন এই তাহের মামার মনে অনেকগুলো প্রশ্ন বাসা বাঁধতে শুরু করে। তখন মেয়েটা বলেন যে ভাই ধরেন আমরা লাশটা দুজন মিলে গাড়িতে তুলি। তো তাহের মামা আর ওই মেয়েটা মিলে লাশটা গাড়িতে তোলেন। লাশটা গাড়িতে তুলতে কোনো অসুবিধা হলো না, তখন অবধি সব ঠিকঠাকই ছিল। লাশ গাড়িতে উঠিয়ে গাড়িটা একটু চেক করে রওনা হলেন, মানে ইঞ্জিন সব কিছু ঠিকঠাক আছে কিনা, লাইট সব ঠিকঠাক আছে কিনা। তারপর উনি দেখলেন সব ঠিকঠাক আছে। মেয়েটা বলল যে ভাই আমি সামনে বসবো। তাহের মামা রাজি হলেন, কারণ রাতের বেলা একদম সামনে থাকলে কথা বলতে বলতে যাওয়া যাবে। তাছাড়া মেয়েটা বলছিল পথঘাট নাকি তার সব চেনা, রাতে গল্প করতে করতে গেলে ঘুমের ভাবটাও চলে যাবে। তাই তিনি আর না করলেন না। সব ঠিকঠাক করে রওনা দিতে রাত 10:30টার মতো বেজে যায়। খুলনা মেডিকেল থেকে বের হয়ে গাড়ি চলা শুরু করলো মাগুরা জেলার মোহাম্মদপুরের দিকে। কিছু দূর যাওয়ার পর পাম্প থেকে তেল নিলেন। মেয়েটা কোনো কথা বলছিল না, চুপচাপ বসেছিল। গাড়িতে তেল নেওয়ার সময় এই তাহের মামা যখন কথা বলছিলেন পাম্পের একটা লোকের সাথে, তখন ওই লোকটা বলছিল যে ও ভাই আপনার গাড়ি থেকে এত বাজে গন্ধ বেরোচ্ছে কেন, গাড়িতে কি? তখন আবার এই তাহের মামা ওই পাম্পের ছেলেটাকে একটু ধমক দিয়ে বলেন, দূর মিয়া, মাথা ঠিক আছে নাকি? কিছু খাইছো নাকি রাতের বেলা? লাশের গন্ধ তুমি পাচ্ছ? আমার গাড়িতে লাশ আছে এটা সত্য, কিন্তু আমি তো কোনো গন্ধ পাচ্ছি না, আমি কোনো স্প্রেও দেই নাই, তাছাড়া পিছনের ব্যাগ ডালাও বন্ধ, তুমি এত দূর থেকে লাশের গন্ধ পাও কেমনি? দূর মিয়া। এরকমভাবে একটু ধমক টমক দেন আর কি। এরপর তেল নিয়ে আবার চলা শুরু করেন। শরীরে কিছুটা জ্বর থাকায় তাহের মামার শরীরটা দুর্বল লাগছিল, আর মেয়েটা চুপচাপ থাকায় উনি নিজে থেকে কথা বলা শুরু করেন যে আপা আপনার নাম কি? তখন মেয়েটা খুব গম্ভীর গলায় একটু জোরে নিঃশ্বাস নিয়ে বলল যে আমার নাম নিশি। এরপর তাহের মামা বললেন যে আচ্ছা আপনার শাশুড়ি উনি যে মারা গেছে উনি কি অসুস্থ ছিলেন নাকি কোনো ঝামেলা হয়েছে? তখন নিশি বলে অসুস্থ ছিল। ঝামেলা হবে কেন? ঝামেলা তো মাত্র শুরু হলো। তখন তাহের মামা মেয়েটিকে বললেন ঝামেলা শুরু হলো মানে কিসের ঝামেলা শুরু? তখন মেয়েটি বলল এই যে রাতের বেলা আমরা লাশ নিয়ে যাচ্ছি, এটাই তো একটা মহা ঝামেলা। দিনকাল যা
তাতে রাতের বেলায় লাশ নিয়ে কোথাও যাওয়াটাও একটা বিপদ। নিশির কথা শুনে তাহের মামা কিছুটা অবাকই হন, কিন্তু তেমন কিছু মনে করেন না। গাড়ি চলতে লাগলো। একটা সময় ওনারা যশোরের নওয়াপাড়া পার হয়ে গেলেন। এরপর কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে এই তাহের মামার সিগারেটের নেশায় ধরে। ওই বয়সে সিগারেট উনি খুব খেতেন। সিগারেট খাওয়ার বদ অভ্যাসটা ছিল তার মারাত্মক। দিনে 2 থেকে 3 প্যাকেট সিগারেট না হলে তার চলতোই না। যাই হোক, সিগারেটের প্যাকেট পকেট থেকে বের করে ধরাবেন, তখনই নিশি বলে ওঠে, ভাই সিগারেট জ্বালাবেন না। তাহের মামা বলেন, কেন? তখন নিশি বলে যে আমি সিগারেটের গন্ধ সইতে পারি না। এরপর তাহের মামা বললেন যে রাতে গাড়ি চালালে ঘুম আসে, তাই সিগারেট খেতে হয়। তাছাড়া এটা আমার নেশা, এটা ছাড়া আমার চলে না। মেয়েটা বারবার তাহের মামাকে জোরালোভাবে নিষেধ করা সত্ত্বেও তাহের মামা সিগারেট ধরিয়েছেন। তাহের মামা খেয়াল করেন যে পাশের সিটে বসে থাকা মেয়েটি বারবার হাঁসফাঁস করছে, এদিক সেদিক করছে। তার এই অবস্থা দেখে মনে হচ্ছে যে সিগারেট খাওয়াটা সে মোটেও সহ্য করতে পারছে না। হঠাৎ করে মেয়েটা বলে ওঠে, এই ভাই গাড়ি থামান, আমি পিছনে বসবো, এই লাশের সাথে বসবো, সামনে আমার ভালো লাগতেছে না, আমি সিগারেটের গন্ধ সইতে পারছি না। তাহের মামা ভাবলেন যে মেয়েটি হয়তো আসলেই সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারছে না, তাই পেছন দিকে বসতে চাচ্ছে। এরপর উনি গাড়ি দাঁড় করান, মেয়েটা পেছনে লাশের পাশে গিয়ে বসলো। উনি আবার গাড়ি চালানো শুরু করলেন। রাত তখন 12টা পার হয়ে গেছে। ওরা ঠিক কোন জায়গায় এটা ভালো করে বুঝতে পারছেন না। একটা ফাঁকা জায়গা দিয়ে অ্যাম্বুলেন্সটা যাচ্ছে, চারপাশে কোনো গাছপালা নাই। তারপর খুব ঠান্ডা, শীতের রাত হয়, অনেকটা দূরে দেখা যাচ্ছে না, কুয়াশা টুয়াশা তো পড়েছে, তবে খুব যে কুয়াশা বিষয়টা এরকম না। অবাক করো আরও একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে এত শীত, তাও মেয়েটা ওই একটা জামাই পরে আছে। তাকে দেখে মনেই হচ্ছে না যে শীত পড়েছে, অথচ এই তাহের মামার গায়ে 2টা মোটা মোটা জামা, তার উপর আবার একটা মোটা জ্যাকেট পরা। তাকে দেখতে মোটা মনে হচ্ছিল, অথচ মেয়েটা একদম স্বাভাবিক ড্রেসে। এটা হতেই পারে, তাহের মামা চিন্তা করলেন হয়তো বা তার শাশুড়িকে নিয়ে খুব দৌড়াদৌড়ি করেছে, বাড়ি থেকে বেরোনোর সময় শীতের পোশাক টোশাক কিছু আনে নাই। কিন্তু তারপরে তো শীত লাগলে বোঝা যায় মানুষ একটু জুবুথুবু হয়ে বসে থাকে, কিন্তু তার মধ্যে এরকম কোনো ফিলিংসই নাই। এই প্রথম তাহের মামার কাছে কেমন যেন একটু ভিন্ন রকমের অনুভূতি জাগে। ফাঁকা একটা জায়গা দিয়ে যখন ওনারা যাচ্ছিলেন, তখন মনে হচ্ছে হঠাৎ করে গাড়িটা অনেক ভারী হয়ে গেছে। উনি গাড়ির স্পিড বাড়ালেন, কিন্তু না, গাড়িটা ওই আস্তে আস্তেই চলছে। উনি যতই স্পিড বাড়ান তাতে কোনো লাভ হয় না, গাড়ি আগের ওই স্পিডেই থাকে, বা তার থেকে মনে হচ্ছে আর আস্তে যাচ্ছে। মনে হচ্ছে এই নির্জন জায়গায় শুধু ওনার গাড়িটাই আছে, আর কিচ্ছু নাই। উনি পিছনে থাকা মেয়েটাকে বললেন যে আপনি কি ঘুমিয়ে গেছেন নাকি আপা, না জেগে আছেন? মেয়েটি তখন বলে, আমি ঘুমাই না, আর আমি ঘুমালে কিভাবে হবে সব কিছু। মেয়েটার কথা শুনে তাহের মামা অবাক হন। তা আপনি ঘুমালে সব কিছু কী হবে, মানে কী সব বলেন? তখন মেয়েটা বলে, আপনি কি রাস্তা চেনেন? আমি তো রাস্তা চিনি, আমি ঘুমাই গেলে আপনি গাড়ি নিয়ে কোথায় যাবেন? এই জন্য আমি ঘুমালে কি চলবে? এটাই বলছি। হঠাৎ করে গাড়ির স্পিড আবার স্বাভাবিক হয়ে যায়। সামনে থেকে গাড়ি আসছে, আর পেছন থেকেও গাড়ি ওনাকে ক্রস করে যাচ্ছে। এটা দেখে মনের ভিতরে ওনার ভালো লাগে। হঠাৎ করে মেয়েটি বলল, ভাই গাড়ি থামান, আমি সামনে বসবো। এটা শুনে তাহের মামার বেশ বিরক্ত লাগে। উনি মেয়েটিকে বললেন যে আপনি একবার সামনে একবার পেছনে যান, এরকম করতেছেন কেন? এরকম মাঝ রাস্তায় বারবার গাড়ি থামানো উচিত না, অনেক চোর ডাকাত থাকে এখানে। তখন মেয়েটি বলে, কোনো সমস্যা নাই, আপনি গাড়ি থামান, আমি সামনে বসবো, আপনার সাথে আমার কিছু কথা আছে। তখন তাহের মামা গাড়ি থামান, মেয়েটি সামনে এসে আবার বসে, আবার গাড়ি চালানো শুরু করেন। তখন এই মেয়েটিকে তাহের মামা বলেন যে এত দূরের পথ আপনি একা মেয়ে মানুষ লাশ নিয়ে যাচ্ছেন, আপনার ভয় লাগছে না? এটা শুনে মেয়েটি প্রথম হেসে দেয়। মেয়েটি উল্টো তাহের মামাকে বলে, আচ্ছা আপনার ভয় লাগতেছে না, আপনি একটা লাশ নিয়ে যাচ্ছেন? মেয়েটিকে তাহের মামা বলেন যে আপনি যে বললেন রোডঘাট সব আপনার চেনা, আপনি মেয়ে মানুষ, খুলনা থেকে মাগুরা, এত পথ আপনি চেনেন কিভাবে? তখন মেয়েটি বলে, আমি সবসময় এখান দিয়ে যাই, এই জন্য আমার চেনা, ছোটোবেলা থেকেই তো বড় হয়েছি এই দিক দিয়েই। মেয়েটা আরও বলে, সামনে কিছু দূর গিয়ে একটা বট গাছ আছে, হাতের বাম পাশে, ওখানে গাড়িটা সাইড করবেন, এখানে আমার একটু কাজ আছে। এ কথা শোনার সাথে সাথে তাহের মামা তো পুরোই অবাক হয়ে যান। বলে কি মেয়েটা, এত রাস্তার পাশে এই বট গাছের পাশে আমি এই কোন শীতের রাতে নাকি গাড়ি থামাবো এই অচেনা জায়গায়? ওইখানে যদি কোনো চোর ডাকাত থাকে, এই মেয়েটা ছিনতাইকারী কিনা, এরকম লাশ একটাকে সাজিয়ে এখানে উঠিয়েছে, টাকা পয়সার লোভ দেখিয়ে হতে পারে
এই অ্যাম্বুলেন্স ছিনতাই করবে? বিভিন্ন ধরনের প্রশ্ন মনের মধ্যে বাসা বাঁধতে থাকে তাহের মামার। তো উনি মেয়েটিকে বললেন যে এত রাত্রে গাড়ি থামানো উচিত না, তাছাড়া গাড়িতে লাশ আছে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, রাতে লাশ নিয়ে চলাচল করলে টুকটাক সমস্যা হয়, এটা তো অবশ্য তাহের মামা আগে থেকে জানেন। এছাড়া সকল অ্যাম্বুলেন্স চালকই এই বিষয়টা নিয়ে অবগত আছেন। তো উনি গাড়ি থামাতে রাজি হচ্ছিলেন না। কিন্তু মেয়েটি তাহের মামাকে বলে ওঠে, আপনি যদি গাড়ি না থামান তাহলে আপনারই সমস্যা হতে পারে। তখন তাহের মামা রেগে গিয়ে বলেন, আমার সমস্যা হতে পারে মানে? বলেন তো কী সমস্যা? তো মেয়েটি বলে, আচ্ছা ভাই, আপনি এত কথা বলেন কেন? আমি যেটা বলি আপনি সেটা করেন। তাহের মামার মনে তো রহস্য দানা বাঁধছিল, আবার ভয় তো লাগছেই, আর মেয়েটির কথাও বেশ রহস্যময় লাগছিল। কিছু দূর যাওয়ার পর মেয়েটি হাত দেখার বলে, ও এখানে গাড়ি থামান। তাহের মামা বেশ ভদ্রলোকের মধ্যে গাড়িটা থামায় দেন, কোনো বাক্য ব্যয় না করে। তাহের মামা বাম পাশে তাকিয়ে দেখেন রাতের অন্ধকারে যতটুকু দেখা যায় আর কি, বেশ বড় একটা বট গাছ। তো মেয়েটা তাহের মামাকে বলে, আপনি দাঁড়ান, আমি আসছি। মেয়েটি গাড়ি থেকে নেমে বট গাছের দিকে গিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। উনি আর গাড়ি থেকে নামেন না, ওনার মনে খুব ভয় লাগছিল। তো ওনার কাছে থাকা মোবাইল ফোনে তাকিয়ে দেখেন রাত 1:30টার মতো বাজে। এভাবে কয়েক মিনিট হয়ে যায়, মেয়েটি আর আসে না। হঠাৎ করে মনে হলো অ্যাম্বুলেন্সের উপর ভারী কিছু পড়েছে। ঠপাস করে একটা শব্দ হয়, অ্যাম্বুলেন্সটা নড়ে ওঠে। তো অনেক ভারী কিছু, বিষয়টা এরকম না যদি বড় আকৃতির একটা বিড়াল উপর থেকে লাফ দিয়ে পড়ে শব্দ হতে পারে, ওই রকম কিছু আর কি। তো উনি আবার চিৎকার করছে, এই কে কে ওখানে? ভয়ে গলা দিয়ে ওনার কথাই ঠিক মতো বের হচ্ছিল না। এদিকে উনি জোরে জোরে ডাকতে থাকেন, ও নিশি আপা, কোথায় গেলেন? আসেন আসেন। কিন্তু মেয়েটার কোনো খোঁজ খবর নাই। হঠাৎ অ্যাম্বুলেন্সের পেছন থেকে কিছু একটা খাওয়ার আওয়াজ শোনা যাচ্ছে, সাথে কয়েকজনের ফিস 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 আওয়াজ। এত শীতের মধ্যেও ওনার শরীরটা ঘেমে একাকার। উনি বুঝতে পারেন লাশের সাথে কিছু একটা হচ্ছে, কিন্তু পেছন দিকে ফিরে তাকানোর সাহস ওনার নাই। মনে মনে ভাবতে থাকেন, কি দরকার ছিল এই মেয়েটার কথায় রাজি হওয়ার। আজ মনে হয় আর ওনার বাড়ি ফেরা হবে না। আজ যদি মারাও যান, ওনার মৃত্যুর কারণ কেউ জানতে পারবে না, কারণ ওনার সাথে কোনো লোকজনই নাই। ওনার পরিবারও জানতে পারবে না, আর ওনার লাশটাও তার পরিবার পাবে কিনা সন্দেহ। ওরা মনে হয় এখানেই তাকে খেয়ে ফেলবে। মনে মনে এসব ভাবতে ভাবতে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, গলা দিয়ে কোনো স্বরও বের হচ্ছে না। আরও অবাক করা বিষয় হলো, এত সময় রোডের পাশে গাড়ি দাঁড়িয়ে আছে, অথচ কোনো গাড়ি ওনাকে ক্রস করছে না, সামনে থেকেও কোনো গাড়ি আসছে না, বা পেছন থেকেও যাচ্ছে না। কি করবো উনি বুঝতে পারছেন না, শুধু চোখের সামনে প্রিয়জনদের মুখগুলো ভাসছে। হঠাৎ অ্যাম্বুলেন্সের দরজা খোলার শব্দ উনি পান। তাকিয়ে দেখেন নিশি মেয়েটা দরজা খুলে ওনার দিকে তাকিয়ে মুচকি হাসি দিচ্ছে। মেয়েটা বলে ওঠে, কি ভাই, আপনি কি ভয় পাইছেন নাকি? আপনি দেখি ঘেমে গেছেন। এই বলে নিশি গাড়িতে উঠে ওনার পাশের সিটে বসে, বলে, এবার গাড়ি চালান, কাজ হয়ে গেছে আমার। আসলে উনি বুঝতে পারছিলেন না যে আসলে হচ্ছেটা কি। তাহের মামার কাছে বারবার মনে হচ্ছিল যে ওনার পাশে বসা মেয়েটাকে আসলে কোনো মানুষ না অন্য কিছু। একবার মনে হয় মানুষ, একবার মনে হয় অন্য কিছু। তো তাহের মামা ভাঙা ভাঙা গলায় মেয়েটাকে বললেন যে, আপা, আপনি কোথায় গেছিলেন? আপনি যাওয়ার পর গাড়ির উপর কী যেন ধপাস করে পড়লো, এরপরে কী যেন খাওয়ার শব্দ পেলাম পেছনে, তারপর ফিস ফিস শব্দ। এই সমস্ত কথা শুনে মেয়েটির চোখে মুখে কোনো ধরনের চিন্তার ছাপ লক্ষ্য করা গেল না, উল্টো মুচকে একটা হাসি দিল। মেয়েটা বলল, আরে ও কিছু না, ওরা দেখতে আসছিল। আমি বললাম, ওরা কারা? মেয়েটি তখন বলে, ভাই, আপনার এত কিছু বোঝার দরকার নাই, যারা আসার তারাই আসছিল, আপনি গাড়ি চালান। এরপর মেয়েটি বলে, পথে আর কোথাও দাঁড়াবেন না, আমি যেদিক বলবো সেদিকেই যাবেন। এ সমস্ত কথা আসলে শোনার পর তাহের বাবা কী করবেন বুঝতে পারছিলেন না। মনে চাচ্ছিল যে গাড়ি থেকে নেমে দৌড়ে পালাই, তাহলে মনে হয় বেঁচে যাবেন। গাড়িকে চলতে থাকে। আরও কয়েক মিনিট চলার পর হঠাৎ করে দেখা যায় রাস্তার বাম সাইডে একটা বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে হাত নাড়ছে। বৃদ্ধা মহিলার শরীরে ছেঁড়া বস্তা টাইপের কিছু পরা, হাতে সাদা একটা লাঠি, আর একটা ছোট চাদর দিয়ে মুখটা ঢাকা, কিন্তু মুখের কিছুটা বোঝা যাচ্ছিল। হঠাৎ পাশে বসে থাকা নিশি বলে ওঠে, ভাই, গাড়িটা থামান, উনি বিপদে পড়েছে, ওনাকে নিয়ে চলেন। এটা শুনে তাহের মামা আরও বেশি ভয় পান। উনি বলেন যে, না, রাত বিরাতে এইভাবে অপরিচিত কাউকে আমি গাড়িতে তুলব না। তখন ওই মেয়েটা বলে ওঠে, আরে আমিও তো আপনার অপরিচিত, আমি কি আপনার পরিচিত? আমি বলছি উঠান, ওঠান, কথা বলবেন না। আর যেহেতু গাড়িটা আমি ভাড়া করছি, আমি যদি কাউকে উঠাতে বলি, আপনি উঠাতে বাধ্য। কি আর করা, মেয়েটার কথাবার্তা শুরু থেকেই তো বেশ রহস্যময়।
তার সাথে আর কোনো কথা না বাড়িয়ে উনি গাড়ি থামান।